শুরু করি। সো আমরা আজকে পড়ব হচ্ছে রসায়ন ফার্স্ট চ্যাপ্টার ইন্টারমিডিয়েট ফার্স্ট পার্টের থার্ড চ্যাপ্টার, যেটা মৌলে পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন। তো এটা বেসিক্যালি যে এই চ্যাপ্টারটার প্রথম দিকে যে টপিকসগুলো আছে এটা তোমরা এসএসসিতেই তোমরা ম্যাক্সিমাম পড়ে আসছো। সো আমি ওই টপিকসগুলো নিয়ে বেশি আলোচনা করব না, যেগুলো ইন্টারমিডিয়েটে তোমাদের জন্য নতুন আছে আমি এইগুলো নিয়ে একটু আলোচনা করব। তো যেগুলো তোমাদের ছিল এসএসসিতে আমি জাস্ট একটু অল্প করে বলে দেই। যেমন আমরা পর্যায় সারণী যেটা আমরা পড়েছি, যে পর্যায় সারণীতে টোটাল আমাদের কয়টা 7টা পর্যায় ছিল এবং 18টা গ্রুপ ছিল। তো সেখানে 7টা পর্যায়ে আমার ফার্স্ট যেই গ্রুপটা ছিল সেটাকে আমরা ক্ষার ধাতু বলেছি, সেকেন্ড যে গ্রুপটা ছিল সেটাকে আমরা মৃৎ ক্ষার ধাতু বলেছি। এরকম মানে কিছু টার্মস আছে যেগুলো আমরা ইন্টারমিডিয়েটেই পড়েছি, আমরা এসএসসিতে পড়েছি। তো আমি চাচ্ছি না যে সেই টপিকসগুলো নিয়ে অযথা টাইম ওয়েস্ট করার জন্য আমি তোমাদের ইন্টারমিডিয়েটে নতুন যেগুলো আছে আমি সেই টপিকসগুলো নিয়ে আলোচনা করব। তো পর্যায় সারণীতে আমাদের যে মৌলগুলো অবস্থান করছে তাদের ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে আমাদের পর্যায় সারণীর মৌলগুলোকে টোটাল 4টা অরবিটাল ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে এস অরবিটাল, দেন পি অরবিটাল, ডি অরবিটাল এবং এফ অরবিটাল বা এফ ব্লক, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লক মৌল। তো এই মৌলগুলোকে মূলত ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে আমাদের পর্যায় সারণীতে বিভিন্ন ভাগে ভাগ করে রাখা হয়েছে। তো ইলেকট্রন বিন্যাস কি এটা তো আমরা সেই এসএসসিতেই পড়ছি, মানে বাচ্চাকালে পড়া, এগুলো তোমরা পারো। তো আমি চাচ্ছি না এগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে। তো আমি জাস্ট অল্প করে শর্ট করে একটু বলে যাব, দেন আমরা আমাদের আজকে যে মেইন টপিকস আমরা সেখানে ঢুকবো। তো এস ব্লক মৌল কোনগুলো? যাদের ইলেকট্রন বিন্যাসে আমাদের সর্বশেষ ইলেকট্রনটা এস অরবিটাল অবস্থান করবে তাদেরকে আমরা বলবো যে এস ব্লক মৌল। দেন পি ব্লক মৌল কোনটা? যাদের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটা আমাদের পি অরবিটাল অবস্থান করবে সেটাকে আমরা পি ব্লক মৌল বলবো। মানে সিম্পল। যে ডি ব্লক মৌল কোনটা? যাদের সর্বশেষ ইলেকট্রনটা ডি অরবিটালে প্রবেশ করবে, দেন সেই পরমাণু বা মৌলটাকে আমরা ডি ব্লক মৌল বলবো। দেন এফ ব্লক মৌলটা সেম, যে যাদের সর্বশেষ ইলেকট্রনটা ইলেকট্রন বিন্যাসে এফ অরবিটালে প্রবেশ করবে দেন তাকে আমরা এফ ব্লক মৌল নামে আখ্যায়িত করে থাকি। সো আমরা উদাহরণ হিসেবে যদি বলি যে সোডিয়াম, তো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা আমরা জানি যে 11। তো এটাকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s1। সো আমরা এখানে দেখছি যে সোডিয়ামের যে 11 নম্বর যে ইলেকট্রনটা সেই ইলেকট্রনটা কোথাও আমার যে 3 নম্বর শক্তি স্তর, যেটা সব থেকে বাইরের শক্তি স্তর অর্থাৎ সর্বশেষ শক্তি স্তর, সেখানে এস অরবিটাল প্রবেশ করছে তার 11 নম্বর ইলেকট্রনটা। দ্যাটস ওয়াই আমাদের সোডিয়ামটা কি আমাদের একটা এস ব্লক মৌল। আবার যদি আমরা হাইড্রোজেন বলি, হাইড্রোজেনের 1, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি 1s1। তো দ্যাট মিনস এখানে হাইড্রোজেনেরও একটা ইলেকট্রন থাকে এবং এর শক্তি স্তরও একটা, সেটা হচ্ছে 1। তো একটা ইলেকট্রন সেই লাস্টের শক্তি স্তর বা আমরা একটা শক্তি স্তর যেটাই বলি না কেন, সব থেকে বাইরের শক্তি স্তর কোনটা? এখানে 1। তাহলে এর হাইড্রোজেনের আমার একটা ইলেকট্রন এস অরবিটালে প্রবেশ করছে, তো দ্যাটস ওয়াই আমার হাইড্রোজেনও কই একটা এস ব্লক মৌল। কিন্তু আমরা যদি বলি যে হিলিয়াম, যেটা পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, তো 1s2 2s2 সরি আচ্ছা, তো আমরা দেখতেছি যে হিলিয়ামের যে ইলেকট্রন সেটাও কি আমার 1 নম্বর শক্তি স্তরে প্রবেশ করছে এবং আমরা জানি যে প্রত্যেকটা অরবিটালে কিন্তু 2টা করে ইলেকট্রন থাকে। ওকে, তো ফার্স্টে একটা ইলেকট্রন প্রবেশ করে, এই যে আমরা এস অরবিটাল আমরা এখানে দেখিয়েছি যে ফার্স্টে একটা ইলেকট্রন প্রবেশ করে একমুখী স্পিনে এবং সেকেন্ড ইলেকট্রনটা কি বিপরীতমুখী স্পিনে প্রবেশ করে। এটাকে বলা হচ্ছে যে পৌলির বর্জন নীতি। এটা তোমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে আছে, যখন আমরা আসবে তখন আমরা এটা নিয়ে বিস্তারিত পড়াবো। জাস্ট মনে রাখো যে আমার হিলিয়ামের 2টা ইলেকট্রন থাকে এবং সেই 2টা ইলেকট্রন তাদের সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 1 নম্বর শক্তি স্তর। সো এখানে সেই শক্তি স্তরে যেহেতু আমাদের লাস্ট ইলেকট্রনটা প্রবেশ করছে সেহেতু কি আমার হিলিয়াম একটি এস ব্লক মৌল। তো মূলত পর্যায় সারণীতে আমাদের যে 1 নম্বর গ্রুপ, যেটা গ্রুপ 1a 2a এবং হিলিয়াম, এই 1 নম্বর গ্রুপ এবং 2 নম্বর গ্রুপ এবং হিলিয়াম এইগুলো হচ্ছে মূলত এস ব্লক মৌল এবং তাদের সংখ্যা অ্যাপ্রক্সিমেটলি 14 বা 14, যে আমাদের 1 নম্বর গ্রুপ এবং 2 নম্বর গ্রুপ পর্যায় সারণীতে এবং 18 নম্বর গ্রুপ যেটা আমরা শূন্য গ্রুপ বলি, শুধু একটা এক্সেপশনাল হিলিয়ামটা 18 নম্বর গ্রুপে অবস্থান করে বা 0 নাম্বার গ্রুপ, এইগুলাকে বলি আমরা এস ব্লক মৌল এবং তাদের সংখ্যা হচ্ছে 14টি।
ওকে, এবার আমরা আসি পি ব্লক মৌল। তো পি ব্লক মৌল যদি আমরা ইলেকট্রন বিন্যাস করে যদি আমরা উদাহরণ হিসেবে দেখতে চাই, যদি আমরা বলি সে বলতে পারি আমরা পি ব্লক মৌল হিসেবে নাইট্রোজেন। ওকে, আমরা আরেকটা থিওরি বলে দেই যে এস ব্লক মৌলের যে স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস, এর যে সূত্র অনেক সময় তোমাদের ভার্সিটি অ্যাডমিশন অথবা কলেজের যে পরীক্ষাগুলো হয়ে থাকে সেখানে আমাদের কিন্তু এরকম এস ব্লক, পি ব্লক, ডি ব্লক মৌল এদের সাধারণ ইলেকট্রন বিন্যাসের যে সূত্র থাকে সেগুলো কিন্তু এমসিকিউতে আসে। তো এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে যে এস ব্লক যে মৌলটা সেটা সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে আমার NS1 থেকে 2, যেখানে এনটা হচ্ছে কি ওর শক্তি স্তর। যেমন এনটা হতে পারে 1s2, হতে পারে 2s2 বা হতে পারে 3s2। তার মানে এনটা হচ্ছে শক্তি স্তর। যখন আমরা ইলেকট্রন বিন্যাস করব তখন যত নাম্বার শক্তি স্তর থাকবে এটা তার নাম্বার। আর এস এর উপরে 1 থেকে 2 দ্বারা বোঝাচ্ছে যে এস অরবিটালে ম্যাক্সিমাম 2টা ইলেকট্রন থাকতে পারে। তার মানে আইদার একটাও থাকতে পারে আর ম্যাক্সিমাম থাকলে কি 2টা থাকতে পারে। এটা হচ্ছে এস ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস সূত্র যেটা। আর আমাদের পি ব্লক মৌল যদি বলি, তো পি ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাস আমি কি বলেছি যে যাদের সর্বশেষ ইলেকট্রনটা পি অরবিটালে প্রবেশ করে তাদেরকে আমরা কি বলবো, পি ব্লক মৌল। তো আমরা যদি এক্সাম্পল হিসেবে বলি যে সে নাইট্রোজেন যদি বলি, তাহলে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস হয় 1s2 2s2 2p3। সো তোমরা এখানে দেখো যে আমাদের নাইট্রোজেনের যে 7 নম্বর ইলেকট্রন, সেই 7 নম্বর ইলেকট্রনটা কিন্তু পি অরবিটালে প্রবেশ করতেছে। দ্যাটস ওয়াই আমার কি নাইট্রোজেনটা কি একটি পি ব্লক মৌল। তার মানে এরকম যারা পর্যায় সারণীতে যাদের লাস্ট ইলেকট্রনটা পি ব্লকে প্রবেশ করবে সেগুলো আমরা পি ব্লক মৌল হিসেবে আমরা আখ্যায়িত করতে পারি। তো মোটামুটি পর্যায় সারণীতে তোমরা দেখবা যে আমাদের পর্যায় সারণীর চিত্রটা তো মোটামুটি আমি একটু আঁকার চেষ্টা করি। সেটা হচ্ছে যে একটু আঁকার চেষ্টা করি। মোটামুটি এরকম একটা রেঞ্জ থাকে, সেখানে আমার 1 নম্বর এবং 2 নম্বর গ্রুপে থাকে হচ্ছে এস ব্লক মৌল। তাহলে পি ব্লক মৌলগুলো কোথায় থাকে, আমার যে পর্যায় সারণী যে ডান দিকে যে আমরা দেখি যে 13 নম্বর গ্রুপ থেকে আমাদের যে 18 নম্বর গ্রুপ পর্যন্ত যেই গ্রুপগুলো আছে, আমি এখানে সবগুলো গ্রুপ দেখাই নাই, আমি জাস্ট রেঞ্জটা বোঝাতে চাচ্ছি যে 13 থেকে 18। এখানে আমার মূলত যে আমার পি ব্লক মৌলগুলো থাকে এরা হচ্ছে এই জায়গাটায় অবস্থান করে পর্যায় সারণীর, এবং এদেরকে পি ব্লক মৌলগুলো কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে অধাতু আমাদের। তাহলে আমরা বলতে পারি কিন্তু পর্যায় সারণীর বাম থেকে যদি আমরা ডান দিকে যাই তাহলে কি হবে, আমরা অধাতু মৌলগুলো পাবো। এরা অধাতু কেন, কারণ অধাতুর অক্সাইড কি হয়, অম্লধর্মী। তাহলে এই অধাতুগুলো অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করে। দ্যাটস ওয়াই যে পর্যায় সারণীর পি ব্লক মৌলগুলো আমরা বলতে পারি এগুলো কি অধাতু, এবং এস ব্লক যে মৌলগুলো যেটা পর্যায় সারণীর বাম দিকে থাকে সেটাকে আমরা বলি হচ্ছে ধাতু। ক্লিয়ার, এগুলো মনে রাখবে। আর ডি ব্লক মৌল যদি বলি, ওকে, আমরা পি ব্লক মৌলের আগে আমরা সাধারণ ইলেকট্রন বিন্যাসটা লিখে দিই, এটা একটু মনে রাখার চেষ্টা করবে, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় এমসিকিউতে অনেক সময় আসে। তো পি ব্লক মৌলের যে সাধারণ ইলেকট্রন বিন্যাসটা সেটা হচ্ছে আমাদের NS2 NP126। ওকে, এটা হচ্ছে আমাদের পি ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস। আমি আগেই বলেছি এনটা হচ্ছে শক্তি স্তর। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এখানে আমরা এসটা 2 দিলাম কিন্তু 1 থেকে 2 কেন দিলাম না, আবার পিটা কেন আমি 1 থেকে 6 দিচ্ছি? এর কারণটা হচ্ছে আমরা যদি পি ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাস দেখি, আমরা তখনই ইলেকট্রন পি অরবিটালে প্রবেশ করবে যখন এস অরবিটালটা কি আমার ইলেকট্রন দ্বারা পূর্ণ হবে। যদি এস অরবিটালটা ইলেকট্রন দ্বারা পূর্ণ না হয় সেক্ষেত্রে কিন্তু আমার পি অরবিটাল ইলেকট্রন যাওয়ার কোনো সুযোগই থাকে না। এই জন্য আমরা যখন সাধারণ ইলেকট্রন বিন্যাসটা আমরা লিখি সেক্ষেত্রে আমরা NS2 দ্বারা বোঝাই যে আমার এস অরবিটালটা ইলেকট্রন দ্বারা পূর্ণ, এবং এক্সট্রা ইলেকট্রন যদি থাকে সেটা আমাদের পি অরবিটালে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তোমরা কমেন্ট সেকশনে একটু আমাকে জানাই দাও তো যে পি ব্লক মৌলের পর্যায় সারণীতে টোটাল পি ব্লক মৌলের সংখ্যা কত? ওকে, আমাকে জানাও যে পি ব্লক মৌলের সংখ্যা কত টোটাল পর্যায় সারণীতে। ওকে,
অনেকে আনসার করছো কিন্তু রাইট আনসার পাচ্ছি না। ওকে, সৌমি লিখেছে 36, তোমার উত্তর কাছাকাছি। মানে আমরা এক এক বইয়ে দেখি যে এক এক রকমের আনসার থাকে, কোথাও দেখি 32, কোথাও দেখি 34, হ্যাঁ 32, 36। সো এই রেঞ্জের যেগুলো এমসিকিউতে তোমরা পাবা সেটাই আনসার করার চেষ্টা করবে। যখন এমসিকিউতে দেখবা যে তোমার 30 থেকে 35 বা 36 এর মধ্যে যে কোনো একটা অপশন থাকে, কারণ এক এক বইয়ে এক এক রকম ওরা লিখে রাখে। সো অনেকেই সঠিক আনসার দিয়েছো যে পি ব্লক মৌলের সংখ্যা 36, আইদার 32। তবে যারা 6 আনসার দিচ্ছ ভাইয়া, তোমরা মেবি 36 লিখতে যাই মনে হয় তোমাদের 3টা মিস্টেক হয়ে 6 আসতে, তাছাড়া তো 6 তো বলার কথা না। হ্যাঁ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সবাইকে, অনেকেই সঠিক আনসার দিয়েছো। ওকে, এবার আমরা যে ডি ব্লক মৌল, তো ডি ব্লক মৌল বলতে কাকে বলে আমরা কি বুঝবো, যে যাদের সর্বশেষ ইলেকট্রনটা ডি অরবিটালে প্রবেশ করবে তাদেরকে আমরা বলবো যে ডি ব্লক মৌল। তো পর্যায় সারণীতে ডি ব্লক মৌলগুলো কোথায় অবস্থান করে, যে আমি ওই যে চিত্রটা আঁকাইছিলাম, মানে মুছে ফেলেছি, সরি, যে আমি আবার আঁকানোর চেষ্টা করছি। তো এই যে মাঝে দেখবা যে তোমাদের, হ্যাঁ আমাদের এই যে মাঝখানে যে গ্রুপগুলো থাকে, মূলত পর্যায় সারণী আমার ডি ব্লক মৌলগুলো এই মাঝে পর্যায় সারণীর মাঝে অবস্থান করে। ক্লিয়ার? তো ডি ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাস যাদের সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করবে সেটাই আমাদের কি ডি ব্লক মৌল। যদি আমরা এক্সাম্পল হিসেবে দেখতে চাই, তো আমরা কি বলতে পারি, যে সে স্ক্যান্ডিয়াম। তো স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 21। তো সেটাকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, আর্গন, ওকে, এটা হচ্ছে স্ক্যান্ডিয়ামের আমাদের যে ইলেকট্রন বিন্যাস সেটা। এখন আর্গন মানে কি, আমরা জানি কি আর্গনের পারমাণবিক সংখ্যা কত, 18। তো এই জন্য আমি টোটালটা না লিখে আমি জাস্ট আর্গনটা লিখে বোঝাচ্ছি, মানে কি আর্গনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কি 18 পর্যন্ত এখানে কি ইলেকট্রন বিন্যাস করা আছে। দেন আমি লাস্টে যেটা সেই দুটো আমি লিখছি যে 4s2 3d1, অর্থাৎ 18 20 21। তো এটা হচ্ছে কি আমাদের স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস। তো আমরা এখানে দেখতেছি যে স্ক্যান্ডিয়ামের যে ইলেকট্রন বিন্যাস, তাদের সর্বশেষ ইলেকট্রনটা কি আমার ডি অরবিটালে প্রবেশ করছে। দ্যাটস ওয়াই কি আমার স্ক্যান্ডিয়ামকে একটা ডি ব্লক মৌল। এখন তোমাদের কোশ্চেন আসতে পারে যে ভাইয়া আমরা তো ইলেকট্রন বিন্যাস আবহাওয়া নীতি অনুযায়ী জানি যে ইলেকট্রন বিন্যাস করার সময় ইলেকট্রনগুলো সবসময় কি নিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে, দেন উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে। তো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে 4s এবং 3d, তো আমরা এখানে দেখছি যে 4, তার মানে কি এটা উচ্চ শক্তি স্তর, আর 3 এটা মানে কি নিম্ন শক্তি স্তর। তো তোমাদের মনে আসতে পারে যে আমার 3dটা কেন আগে আসলো না, 4s কেন মানে আগে বা ফার্স্টে আসলো। তো এটা কি আবহাওয়া নীতির মূলত নীতিটা কি ছিল, যে ইলেকট্রনগুলা কোনো একটা পরমাণুতে ইলেকট্রনগুলা যখন প্রবেশ করে একটা অরবিটালে, তখন আবহাওয়া নীতি বা বিজ্ঞানে আবহাওয়া উনি বলেছিল যে ইলেকট্রনগুলো আমার আগে যে নিম্ন শক্তি স্তর সেই শক্তি স্তরে প্রবেশ করবে, দেন উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে। এবং এটা তিনি বলছিল n+l, একটা সূত্র দিয়েছিল যে এই সূত্রের উপর ডিপেন্ড করে আমরা এটা বের করতে পারি। তো n এর মান কত, s অরবিটালের ক্ষেত্রে আমাদের s এর ক্ষেত্রে আমার n এর ভ্যালু হচ্ছে 0, p এর ক্ষেত্রে 1, d এর ক্ষেত্রে 2 এবং f এর ক্ষেত্রে আমাদের 3। তো আমরা যদি এটা ক্যালকুলেট করি যে 4s মানে কত, 4 প্লাস s এর ভ্যালু কত 0, তার মানে কত আমার এটা আসে কত 4। আমরা যদি 3d ক্যালকুলেট করি তাহলে 3, আমার d এর ভ্যালু কত 2, তাহলে আসে কত 5। তাহলে আলটিমেট আমার বড় কোনটা দেখো, আমার কিন্তু 3d যেটা আমরা বলতেছি এটা কিন্তু উচ্চ শক্তি স্তর, এবং 4 এর যেটা বলতেছি এর ভ্যালু 4 আর 3d এর ভ্যালু হচ্ছে কত 5। তো আমার আলটিমেট 4s টা হচ্ছে নিম্ন শক্তি স্তর। তো যার কারণে কি আমার ইলেকট্রনটা আগে 4s এ প্রবেশ করবে, দেন 3d তে প্রবেশ করবে। এটা তো তোমরা ক্লাস 10 এ পড়ছো, এটা তবু তোমাদের মনে করার জন্য বললাম। তো ডি ব্লক মৌলের ভিতরে আমরা আজকে মেইনলি পড়ব হচ্ছে ডি ব্লক মৌল। যে ডি ব্লক মৌলের কিন্তু বেশ কিছু ক্লাসিফিকেশন আছে। যেমন ডি ব্লক মৌলের ভিতরে যে ডি ব্লক মৌলের যে প্রধান যে একটা বৈশিষ্ট্য, যে ডি ব্লক মৌলের ভিতরে থাকে হচ্ছে অবস্থান্তর মৌল, বা আমরা অবস্থান্তর পরমাণু বলি। এখন অবস্থান্তর মৌল বা অবস্থান্তর পরমাণু বলতে কি বুঝবো, যেহেতু আমার অবস্থান্তর মৌল বা অবস্থান্তর পরমাণু ডি ব্লক মৌল থেকে আসতেছে,
তার মানে আমাদের বুঝতে হবে যে অবস্থান্তর পরমাণুর ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল ইলেকট্রন থাকতে হবে, না হলে কিন্তু আমরা সেটাকে ডি ব্লক মৌল বলতে পারবো না, বা যেটা ডি ব্লক মৌল না সেটাকে তো আমরা অবশ্যই অবস্থান্তর মৌল বলার কোনো প্রশ্নই আসে না। ওকে, তো আমরা আমাদের টপিকস এখন অবস্থান্তর মৌল নিয়ে আমরা একটু আলোচনা করব। ওকে, হ্যাঁ আমি বুঝছি তোমরা 36 লিখতে গিয়ে 6 লিখছো, কারণ এটা তোমরা সবাই ক্লাস করছো, সবাই সায়েন্স, তো এখানে ভুল করার কোনো প্রশ্নই আসে না। ওকে, থ্যাংক ইউ। তোমরা যারা ক্লাসে আসো তোমরা তোমাদের এটা শেয়ার করো, তোমাদের মেসেঞ্জার বা তোমাদের ফেসবুক পেজে শেয়ার করো, যাতে তোমাদের মাধ্যমে তোমাদের অন্যান্য ফ্রেন্ডরাও উপকৃত হতে পারে এবং আজকের যে ইম্পর্টেন্ট ক্লাসটা হচ্ছে এটা যেন তারাও দেখার সুযোগ পায়। ওকে, আচ্ছা আমরা যে অবস্থান্তর মৌল, তো আমাদের মেন টপিকস হচ্ছে অবস্থান্তর মৌল বা অবস্থান্তর পরমাণু। অবস্থান্তর মৌল, তো অবস্থান্তর মৌলর ওকে, তো অবস্থান্তর মৌল বা অবস্থান্তর পরমাণু আমরা যেগুলোকে বলবো সেগুলোকে আমরা কি বলবো, যে তাকে অবশ্যই ডি ব্লক মৌল হতে হবে, কারণ আমরা ডি ব্লক মৌল থেকেই অবস্থান্তর মৌল আমরা পাচ্ছি। তার মানে তাকে অবস্থান্তর মৌল হতে হলে সেটাকে অবশ্যই একটা ডি ব্লক মৌল হতে হবে। এবং ডি ব্লক যে আমাদের ডি অরবিটাল, যেটা ওই ডি অরবিটালে ইলেকট্রনের সংখ্যা হবে 1 থেকে 9। আমরা জানি যে ডি অরবিটালের টোটাল ইলেকট্রন থাকে কয়টা, 10টা। তো আমার 10টা থাকলে আমরা সেটাকে অবস্থান্তর মৌল বলতে পারবো না, এবং কেন বলতে পারবো না সেটা আমরা আলোচনা করব। তো আমাদের রেঞ্জটা হবে 1 থেকে 9। যদি D9 হয়, D7 হয়, বা D6 হয়, বা D5 হয়, D1 হয়, D2 হয়, মানে এক কথায় ডি অরবিটালে যদি আমার ইলেকট্রন 10টা না থেকে তার কম ইলেকট্রন থাকে সেটাকে আমরা অবস্থান্তর মৌল বলতে পারি। তবে যদি D0 হয়, এখন যদি বলো যে D0, তাহলে D0 হলে কি সেটাকে আমরা অবস্থান্তর মৌল বলতে পারবো? কারণ ডি অরবিটালে তো কোনো ইলেকট্রনই নাই, মানে 0, তাহলে তো সেটা অবভিয়াসলি অবস্থান্তর মৌল না। কারণ অবস্থান্তর মৌল হতে হলে তার অবশ্যই ডি অরবিটাল ইলেকট্রন থাকতে হবে, কিন্তু ইলেকট্রনটার রেঞ্জ হতে হবে 1 থেকে 9। এই রেঞ্জের ভিতরে যদি থাকে সেটাকে আমরা অবস্থান্তর মৌল বলতে পারবো। তো আমরা যদি কিছু এক্সাম্পল দেখি, যদি বলি আয়রনের পারমাণবিক সংখ্যা কত, একটু আমাকে সবাই কমেন্ট করে একটু জানাই দাও। আচ্ছা, আয়রনের পারমাণবিক সংখ্যা হচ্ছে আয়রন 26। তো আমি যদি আয়রনের ইলেকট্রন বিন্যাস করি, তো আমরা আসে হচ্ছে 4s2 3d6। এটা হচ্ছে কি আমাদের আয়রনের যে নর্মাল যে ইলেকট্রন বিন্যাস সেটা, কারণ আয়রনের পারমাণবিক সংখ্যা 26, তার মানে 8 গুণ কত, 18, 26। এটা হচ্ছে আয়রনের আমাদের নর্মাল যে ইলেকট্রন বিন্যাস সেটা। দেখো আমরা আয়রনকে কেন অবস্থান্তর মৌল বলতেছি, কারণ আয়রনের যে ডি অরবিটাল, সেই ডি অরবিটাল ইলেকট্রন আছে কয়টা, 6টা, কিন্তু আমাদের অবস্থান্তর মৌলর রেঞ্জ কত ছিল, ডি অরবিটাল ইলেকট্রন থাকতো 1 থেকে 9। তো আমার 6 তো 1 থেকে 9 রেঞ্জের মধ্যেই পড়ে, তাহলে কি আমরা আয়রনকে কিন্তু একটা অবস্থান্তর মৌল বলতে পারি। আয়রন তো অবশ্যই ডি ব্লক মৌল, ডি ব্লক মৌল থেকেই তো অবস্থান্তর মৌল আসবে। যেমন একটা টপিকস আছে, আমরা সেটা নাম বলতে পারি যে সকল ডি ব্লক মৌলই সকল অবস্থান্তর মৌলই ডি ব্লক মৌল, কিন্তু সকল ডি ব্লক মৌল কিন্তু অবস্থান্তর মৌল না। আমি এই টপিকসটা নিয়ে আমি একটু পরে আলোচনা করতেছি, আমি একটু হিন্টস দিয়ে রাখলাম। এখন যদি আমরা বলি যে জিঙ্ক, তো জিঙ্কের পারমাণবিক সংখ্যা কত, 13। তো জিঙ্কের ইলেকট্রন বিন্যাস আমরা যদি করি তাহলে আসে কত, 4s2 3d10। এখন কথা হচ্ছে যে জিঙ্কটাকে কি আমরা, দেখো জিঙ্কের ইলেকট্রন বিন্যাসের লাস্টের যে ইলেকট্রন সেটা কিন্তু ডি অরবিটালে প্রবেশ করতেছে। সো জিঙ্ককে কিন্তু আমরা বলতে পারি এটা একটা কি ডি ব্লক মৌল, কিন্তু জিঙ্ক কি আমার অবস্থান্তর মৌল হবে?
আচ্ছা সবাই আমাকে একটু কমেন্ট সেকশনে জানাই দাও জিঙ্ক কি অবস্থান্তর মৌল কিনা। সে না, হ্যাঁ, তার মানে জিঙ্ক কিন্তু আমরা অবস্থান্তর মৌল বলতে পারি না, কারণ আমাদের জিঙ্কের ইলেকট্রন বিন্যাসে দেখো যে ডি অরবিটাল কিন্তু ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ, কিন্তু আমার অবস্থান্তর মৌলের কন্ডিশন কি ছিল, ডি অরবিটাল ইলেকট্রন দ্বারা আংশিক পূর্ণ থাকবে এবং সেটার রেঞ্জ কত হবে 1 থেকে 9। সো দ্যাটস ওয়াই জিঙ্ক কিন্তু আমাদের অবস্থান্তর মৌল আমরা কি আমরা এখানে বলতে পারি না। আচ্ছা আচ্ছা আমার এখানে যে ইলেকট্রনটা থাকবে সেটা হচ্ছে কি আমাদের স্থিতিশীল আয়নে। ওকে ক্লিয়ার, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, আমি একটু কারেকশন করে দিই। সেটা হচ্ছে যে ইলেকট্রন বিন্যাসের স্থিতিশীল আয়নে আমার ইলেকট্রন থাকবে D1 থেকে 9। ওকে আচ্ছা এখন তো আমরা উদাহরণ হিসেবে দেখলাম আয়রন, কিন্তু যদি আমরা আয়রনটাকে আমরা বললাম কি আয়রন ডি ব্লক মৌল, আবার আয়রনটাকে কিন্তু আমরা অবস্থান্তর মৌল বলছি, কিন্তু আমি অবস্থান্তর মৌল এই যে ইলেকট্রন বিন্যাসের স্থিতিশীল আয়নে আমার এই ফরমেশনটা দেখাতে হবে, কিন্তু আমি জানি যে আয়রন একটা অবস্থান্তর মৌল, দ্যাটস ওয়াই আমি ওখানে বলেছি, কিন্তু আমার কেন আয়রন অবস্থান্তর মৌল সেটা কিন্তু আমরা এখন দেখব। তো স্থিতিশীল আয়ন বলতে কোনটা বোঝায়, যে স্থিতিশীল আয়ন বলতে বোঝায় যে আমরা জানি যে আয়রন কিন্তু দুইটা ফরম্যাটে থাকে, একটা হচ্ছে কি আয়রন 2+ আর একটা হচ্ছে আয়রন 3+। তো আয়রন 2+ মানে কত, তো প্লাস মাইনাস এগুলো তো আমরা বুঝি, তো কোনো একটা পরমাণুর উপরে যদি প্লাস থাকে, প্লাস চার্জ থাকে, তার মানে কি ওই পরমাণু তো অতগুলো ইলেকট্রন কি ও ছেড়েছে, বা কোনো একটা পরমাণুর উপরে যদি মাইনাস চার্জ থাকে 2-, 3- যেটা থাকুক, তার মানে ওই পরমাণু ততগুলো ইলেকট্রন গ্রহণ করেছে। তো আমার আয়রন 2+ মানে কত, আমরা আয়রনের পারমাণবিক সংখ্যা জানি কত 26, তার মানে ইলেকট্রন থাকে 26। তো আয়রন 2+ মানে এখানে ইলেকট্রন আছে কত 24। তো এটা যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি বলতে পারি, আর্গন 4s ওকে আমি একটু তোমাদের নিচে একটু আয়রনের যে জেনারেল সেটাও একটু দেখাই, তাহলে একটু বুঝতে তোমাদের সুবিধা হবে। সেটা হচ্ছে 4s2 3d6, এটা হচ্ছে আমাদের আয়রনের যে নর্মাল ইলেকট্রন বিন্যাস সেটা, কিন্তু আমার আয়রন যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করে সেক্ষেত্রে কি হয়, আমার যে 4s অরবিটাল সেই 4s অরবিটাল থেকে কিন্তু সেই দুইটা ইলেকট্রন বের হয়ে যায়। এখন তোমাদের কোশ্চেন জাগতে পারে যে ইলেকট্রন যদি বের হতে হয় একটা পরমাণু থেকে বা মৌল থেকে, তাহলে তো আমার সর্ববহিস্থ যে শক্তি স্তর বা সর্ববাহিরের যে শক্তি স্তর সেখান থেকে ইলেকট্রন বের হবে, তাহলে সেখান থেকে তো 3d থেকে আমার দুইটা ইলেকট্রন বের হওয়ার কথা ছিল, কেন 4s থেকে হলো, কারণ 4s তো ভিতরের দিকে, 3d তে না বের হয়ে কেন 4s হলো। তো তোমাদের মনে রাখতে হবে যে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে যে আমরা বলেছি যে ইলেকট্রন যখন প্রবেশ করবে সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রন প্রবেশ করার ক্ষেত্রে আবহাওয়া নীতি মেনে চলে যে আমার নিম্ন শক্তি স্তরে আগে ইলেকট্রন প্রবেশ করবে, দেন উচ্চ শক্তি স্তরে। কিন্তু ইলেকট্রন কিন্তু যখন একটা পরমাণু থেকে বের হয় তখন বের হওয়ার ক্ষেত্রে কিন্তু আবহাওয়ার এই নীতিটা কিন্তু মেনে চলে না, তখন ইলেকট্রনটা তার সর্ববহিস্থ যে শক্তি স্তর সেই শক্তি স্তর থেকে বের হয় ইলেকট্রন। তো আমার এখান থেকে সর্ববহিস্থ শক্তি স্তর কোনটা, 4 আর 3 এর মধ্যে তো আমরা জানি যে 4 বড়, তার মানে কি 4s হচ্ছে কি সর্ববহিস্থ শক্তি স্তর। ক্লিয়ার, তোমরা কিন্তু এটা মানে মিলাই ফেলো না, 3d এবং 4s ইলেকট্রন প্রবেশ করার ক্ষেত্রে কিন্তু আমার 3d আর 4s এর মধ্যে 3d ছিল কি আমার উচ্চ শক্তি স্তর আর 4s ছিল কি আমার নিম্ন শক্তি স্তর, যদি শক্তির কথা তুলনা করি। কিন্তু আমরা যদি যখন আমরা সার্কেল যখন আঁকাই একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু আমার 4 নম্বর শক্তি স্তর যেটা প্রবেশের ক্ষেত্রে ওই রেঞ্জে প্রবেশ করবে, কিন্তু ইলেকট্রন থাকার ক্ষেত্রে কিন্তু 4 নম্বর শক্তি স্তরটা কিন্তু বাইরের দিকে থাকে। ক্লিয়ার, আমরা এখানে হচ্ছে যে নিয়ম আবহাওয়া নীতি সেই নিয়ম অনুযায়ী আমরা এখানে দেখাচ্ছি। দ্যাটস ওয়াই 4 নম্বর শক্তি স্তরটা যেহেতু বাইরের শক্তি স্তর আর 3 নম্বর যেহেতু 4-এর থেকে ছোট, তার মানে কি আমার ইলেকট্রনটা আগে কোথায় 4 নম্বর শক্তি স্তর থেকে বের হবে, এবং বের হওয়ার পরে যদি আরো ইলেকট্রন বের হওয়ার প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে ও 3d থেকে বের হবে। যেমন আমরা জানি যে s অরবিটালে কয়টা ইলেকট্রন আছে, এখানে 4s এ 2টা ইলেকট্রন থাকে, আর d অরবিটালে আমি এই যে এখানে লিখে রাখছি যে d অরবিটালে টোটাল অরবিট থাকে কয়টা, 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা, আর প্রতিটা অরবিটে আমার 2টা করে ইলেকট্রন থাকে।
এই যে দুইটা দুইটা করে টোটাল এখানে 5টা অরবিটালে কি 10টা ইলেকট্রন আছে। তো তোমরা মনে রাখবে যে আমার ইলেকট্রনগুলো যখন একটা অরবিটালে অরবিটে প্রবেশ করে সেক্ষেত্রে কিন্তু তারা প্রথমে একইমুখী স্পিনে প্রবেশ করে, মানে একদিকে হয়ে টোটাল প্রথমে আগে একটা একটা করে সবগুলাই প্রবেশ করবে। তার মানে কত দেখো, আমাদের 5টা অরবিটালে কিন্তু 5টা ইলেকট্রন প্রবেশ করছে এবং আমার এখানে ইলেকট্রন আছে কয়টা, 6টা। তার মানে কি আরো একটা এক্সট্রা ইলেকট্রন বাকি থাকে, সেটা কি আবার ফার্স্টের দিক থেকে প্রবেশ করবে। যদি এখানে আরো থাকতো তাহলে আবার আস্তে আস্তে প্রবেশ করতো। এটা হচ্ছে কি আমাদের হুন্ডের নীতি, যে বিজ্ঞানী হুন্ড তিনি এটা বলেছিল যে ইলেকট্রনগুলো যখন একটা অরবিটালে প্রবেশ করবে তখন একমুখী হয়ে একটা একটা করে প্রবেশ করবে, এবং যদি আরো এক্সট্রা ইলেকট্রন থাকে তখন তারা কি বিপরীতমুখী হয়ে বিপরীত স্পেনে প্রবেশ করে। সেটা তোমরা সেকেন্ড চ্যাপ্টারে পাবে, আমি জাস্ট একটু বলে রাখলাম এখানে। তো তুমি দেখো যে আমার এটা হচ্ছে 4s অরবিটাল আর এটা হচ্ছে 3d অরবিটাল। তো 4s এবং 3d এর মধ্যে আমরা জানি যে 4sটা কি বাইরের শক্তি স্তর আর 3dটা কি ভিতরের শক্তি স্তর। তার মানে ইলেকট্রন যখন বের হবে আগে 4s থেকে ইলেকট্রন বের হবে, যেহেতু আমার আয়রন 2+ বলেছি, তো আয়রন 2+ মানে কি আমার আয়রন থেকে 2টা ইলেকট্রন বের হবে। তো আমার বাইরের শক্তি স্তর কোনটা, 4s, যেটা আমরা বলছি 4s। তার মানে 4s থেকে এই 2টা ইলেকট্রন কি আগে বের হলো, যেহেতু আমার 2+, বলছে তার মানে 4s থেকে কি আমার 2টা ইলেকট্রন বের হয়ে গেল। আমার 3d থেকে বের হওয়ার তো কোনো প্রয়োজন মানে হলো না। যেমন আমরা যদি দ্যাটস ওয়াই কিন্তু আমার 3d 6 আছে, যদি আমরা আয়রন 3+ বলি সেক্ষেত্রে দেখো যে সেটা কি হয়, যদি আমরা আয়রন সেক্ষেত্রে কি হয় যে আর্গন যে 4s 0 3d 5, এটা কেন হয় দেখো যে আমার কিন্তু আবার 3+ মানে আয়রন থেকে আমার কয়টা ইলেকট্রন বের হবে, 3টে ইলেকট্রন। তো আমরা জানি যে আমার যে s অরবিটালে ইলেকট্রন থাকে কয়টা, 2টা। তো 2টা ইলেকট্রন বের হলে তো 2টা বের হলো, কিন্তু আমার তো বের করতে হবে এখনো একটা, টোটাল 3টা যেহেতু 3+। তার মানে কি আরেকটা ইলেকট্রন আমার কি তখন এই d অরবিটাল থেকে বের হয়ে যায়, তখন কি আমরা এটাকে লিখে হচ্ছে 3d 5। ক্লিয়ার? তো এটা কিন্তু তোমরা মানে মিশাই ফেলবা না, এটা কিন্তু অনেকেই ভুল করে পরীক্ষায় যে এখানে বাইরের থেকে বের করে দেয়। তোমরা মনে রাখবা যে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে আব্বাও নীতি অনুসরণ করে, বাট ইলেকট্রন বের হওয়ার ক্ষেত্রে কিন্তু আব্বাও নীতি অনুসরণ করে না। ওরা হচ্ছে কি সর্ব বাইরের যে শক্তি স্তর সেই শক্তি স্তর থেকেই মূলত আমাদের ইলেকট্রনটা বের হবে। ক্লিয়ার? তো আমরা দেখো যে আমার অবস্থান্তর মৌলের আমার শর্ত কি ছিল যে ইলেকট্রন বিন্যাসের স্থিতিশীল আয়নে ইলেকট্রন থাকবে d অরবিটালে 1 থেকে 9, যেটা আমি বলেছিলাম যে আয়রন অবশ্যই একটা অবস্থান্তর মৌল, সেটা কিন্তু আমরা এখানে প্রুভ করে দেখাচ্ছি যে আয়রন 2+ এবং আয়রন 3+, আয়রন 2 থেকে কিন্তু আয়রন 3+ এটা হচ্ছে কি আমার বেশি স্থিতিশীল। এখন তোমরা বলতে পারো আয়রন 2+ আয়রন 3+ এর থেকে কেন কম স্থিতিশীল, আয়রন 3+ কেন বেশি স্থিতিশীল? এটার কারণ হচ্ছে কোনো একটা অরবিটাল কখন স্থিতিশীল হয় সেটা ডিপেন্ড করে আমার যে অরবিটাল, সেই অরবিটালে যতগুলো ইলেকট্রন থাকার কথা ছিল যদি ততগুলো ইলেকট্রন থাকে। যেমন আমাদের s অরবিটালে ইলেকট্রন থাকে কয়টা, ম্যাক্সিমাম 2টা। যদি ওই অরবিটালে 2টা ইলেকট্রন থাকে তাহলে সেটা কি সবথেকে স্থিতিশীল। আর যদি তার অর্ধেক থাকে, মানে কি যদি অর্ধেক থাকে বলতে কি বোঝাচ্ছি, যদি s অরবিটালে ইলেকট্রন একটা থাকে তাহলেও কি সেটাকে আমরা স্থিতিশীল বলতে পারি, কিন্তু স্থিতিশীলের মাত্রাটা কম। যদি যতগুলো ইলেকট্রন থাকার কথা ছিল ওই অরবিটালে যদি ততগুলো ইলেকট্রন থাকে তাহলে সেটা সবথেকে বেশি স্থিতিশীল, এবং যদি তার অর্ধেক থাকে মানে p অরবিটালে ইলেকট্রন থাকার কয়টা 6টা, কিন্তু যদি 6টা থাকে তাহলে সেটা সবথেকে বেশি স্থিতিশীল। কিন্তু যদি p অরবিটালে ইলেকট্রন যদি 3টা থাকে সেক্ষেত্রেও কিন্তু p অরবিটাল স্থিতিশীল, কিন্তু তার যে 6টা থাকলে যে স্থিতিশীলটা হয় সেই তুলনায় একটু কম। আবার আরেকটা ফরমেশনটা কি, যদি p অরবিটালে কোনো ইলেকট্রন নাই থাকে সেটাও কিন্তু আমরা আবার স্থিতিশীল বলতে পারি। তার মানে কোনো একটা অরবিটালে ইলেকট্রন বা কোনো একটা অরবিটাল কখন স্থিতিশীল থাকবে সেটা ডিপেন্ড করে ওই অরবিটালে ইলেকট্রন কতগুলো আছে তার উপরে। যদি সম্পূর্ণ ইলেকট্রন থাকে তাহলে সবথেকে বেশি স্থিতিশীল, যদি তার অর্ধেক থাকে তাহলে তার থেকে কম স্থিতিশীল, আর যদি 0 থাকে তাহলে কি একেবারে কম স্থিতিশীল। তো আমরা দেখো আয়রন 3+ যেটা, তো ওর হচ্ছে কি ওর 3d যে অরবিটাল, ও তো 4s অরবিটালে তো আয়রন 2+ এ তো 4s অরবিটাল 0, ওর কি 3d তে কয়টা ইলেকট্রন আছে 6টা। তার মানে কি আমরা যদি 3d যদি আমরা একটু ড্র করার চেষ্টা করি সেটা হচ্ছে কত, আমার প্রথমে একটা ইলেকট্রন প্রবেশ করবে, তারপর কত 6টা, তার মানে কি আরেকটা প্রবেশ করবে। দেখো তার মানে কি আমার 3d তে ইলেকট্রন আছে কিন্তু 6টা, তো 6টা থাকলে তো আমরা স্থিতিশীল বলতে পারি না। যদি 10টাই থাকতো তাহলে স্থিতিশীল বলতাম, বা যদি 5টা থাকতো তাহলে স্থিতিশীল বলতাম, কিন্তু 6টা তো কোনোভাবেই স্থিতিশীল যে ফর্মটা সেটার মধ্যে পড়ে না। কিন্তু আয়রন যদি 3+ আমরা তুলনা করি, এখানে দেখো যে 3+ এ সেক্ষেত্রে 1 2 3 3+ এ দেখো আমাদের 5টা ইলেকট্রন, তার মানে আমার d অরবিটালে দেখো যে 5টা ইলেকট্রন থাকে, যেটা আমার কি আয়রন 2+ এর থেকে আয়রন 3+টা বেশি স্থিতিশীল হয়। কারণ কি আয়রনের যে 3+ যে ফরমেশনটা সেখানে আমার d অরবিটালে কি 5টা ইলেকট্রন থাকে, যেটা আমি কিছুক্ষণ আগে বলেছি। দ্যাটস ওয়াই কিন্তু আয়রন 2+ থেকে আয়রন 3+ বেশি স্থিতিশীল।
ক্লিয়ার? তো এই জন্য যখন আমরা বলবো যে আয়রনকে একটা অবস্থান্তর মৌল বা অবস্থান্তর পরমাণু, সেক্ষেত্রে কিন্তু তোমার ওই আয়রনের স্থিতিশীল যে আয়নটা, সেই আয়নের ইলেকট্রন বিন্যাসে তোমাকে দেখতে হবে যে ডি অরবিটালে ইলেকট্রনটা তোমার 1 থেকে 9 এই রেঞ্জের মধ্যে পড়তেছে কিনা। যদি পড়ে তাহলে আমরা সেটাকে কি সেটাকে আমরা বলবো অবশ্যই অবস্থান্তর মৌল। তাই আমরা বলতে পারি আয়রন একটা অবস্থান্তর মৌল। এখন আচ্ছা, আমাকে একটু কমেন্ট সেকশনে একটু কাইন্ডলি একটু বলো তো, তোমরা আমার ক্লাস কি বুঝতে পারতেছো? মানে আমার কথা কি ক্লিয়ার হচ্ছে? একটু প্রবলেম থাকলে বলতে হবে। তানহা মৃধা জি স্যার, শওকত জি স্যার, লিমা আক্তার জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। প্রবলেম হলো অবশ্যই তোমরা জানাবে আমাকে। ওকে, তো আমরা আরেকটা উদাহরণ নিয়ে যদি বলি যে স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক, আমরা স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা কত ছিল? যে স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 21, দ্যাট মিনস আর্গন এই 4s2 3d1, এটা কিন্তু স্ক্যান্ডিয়ামের জেনারেল ইলেকট্রন বিন্যাস। তো আমাদের যদি কোশ্চেন আছে যে স্ক্যান্ডিয়াম কি একটা অবস্থান্তর মৌল, যেহেতু এটা ডি ব্লক মৌল, তার মানে ডি ব্লক মৌল হলে সেটা অবস্থান্তর মৌল হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু তার ইলেকট্রন বিন্যাসে আমাকে দেখতে হবে যে এই স্ক্যান্ডিয়ামের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে আমার ডি অরবিটালে আদৌ এই 1 থেকে 9 এই রেঞ্জের ইলেকট্রন আছে কিনা। তো স্ক্যান্ডিয়ামের স্থিতিশীল আয়নের যে আমার ইলেকট্রন বিন্যাস, আচ্ছা ওকে, ক্লিয়ার। সরি একটু ইন্টারাপ্ট করার জন্য। আচ্ছা, স্ক্যান্ডিয়ামের আমাদের স্থিতিশীল আয়ন যেটা, সেটা দেখতে হবে। আমরা জানি যে স্ক্যান্ডিয়ামের স্থিতিশীল আয়নটা হচ্ছে স্ক্যান্ডিয়াম 3+। তার মানে স্ক্যান্ডিয়াম 3+ বলতে আমরা কি বোঝাবো? এখানে ইলেকট্রন আছে কতটা? 18টা। তো সেক্ষেত্রে যদি স্ক্যান্ডিয়াম 3+ এর ইলেকট্রন বিন্যাস আমরা করি, তো স্ক্যান্ডিয়াম 3+ মানে কি, 3টা ইলেকট্রন বের করে দিয়েছে, তার মানে ওর ভিতরে ইলেকট্রন আছে এখন কতটা? 18টা। আচ্ছা, এটা আমি না লিখি, অনেকে ভাববে এটা পারমাণবিক সংখ্যা। স্ক্যান্ডিয়াম 3+, তাহলে তার ইলেকট্রন বিন্যাস কি হবে? আমার এই আর্গনেটটা থাকবে 1s2 2s2 2p6 3s2 3p6। আচ্ছা 10, হ্যাঁ, এটা কি আমার স্ক্যান্ডিয়ামের কি যে নরমাল ইলেকট্রন বিন্যাস সেটা কিন্তু ক্লিয়ার। সরি, স্ক্যান্ডিয়াম 3+ এর যে নরমাল ইলেকট্রন বিন্যাস সেটা। তো তুমি দেখো স্ক্যান্ডিয়াম 3+ এর ইলেকট্রন বিন্যাসে কি আমার ডি অরবিটাল আছে? নাই, কারণ 3+ মানে কি, ওর যে স্ক্যান্ডিয়ামের যে নরমাল যে ইলেকট্রন বিন্যাসটা ছিল স্ক্যান্ডিয়াম 21, সেখানে কি ওর এস অরবিটালে 2টা ইলেকট্রন ছিল, ডি অরবিটালে একটা ইলেকট্রন। কিন্তু যখন আমরা এর স্থিতিশীল আয়ন ইলেকট্রন বিন্যাস করব, দ্যাট মিনস স্ক্যান্ডিয়াম 3+, সেখানে আমার ইলেকট্রনটা কি করবে? আমার এই 4s অরবিটাল থেকে প্রথমে 2টা ইলেকট্রনটা বের হয়ে যায়, এবং তারপরে কি ডি অরবিটাল থেকেও যে একটা ইলেকট্রন থাকে সেই একটা ইলেকট্রনও কি বের হয়ে যায়। যার কারণে কি আমার স্ক্যান্ডিয়াম 3+ এ যেহেতু ডি অরবিটালে কোনো ইলেকট্রন থাকে না, মানে একটা ছিল সেটাও বের হয়ে যায়, দ্যাটস মিনস ডি অরবিটালে ইলেকট্রনের সংখ্যা সেক্ষেত্রে কি 0। তো যদি ডি অরবিটালে কোনো ইলেকট্রন নাই থাকে, সেক্ষেত্রে কি আমরা স্ক্যান্ডিয়াম 3+ কে কি অবস্থান্তর মৌল বলতে পারবো? অবশ্যই আমরা কিন্তু অবস্থান্তর মৌল বলতে পারবো না, কারণ আমার ডি অরবিটাল ইলেকট্রন সংখ্যা কি স্থিতিশীল আয়নে 0। এই জন্য পরীক্ষায় একটা কোশ্চিন আসে ম্যাক্সিমাম, যে সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল, কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়। আমি যদি এটা তোমরা একটু মনে রাখার চেষ্টা করো, আমি লিখতেছি না যে সকল অবস্থান্তর মৌল আমার ডি ব্লক মৌল, কিন্তু সকল ডি ব্লক মৌল কিন্তু অবস্থান্তর মৌল নয়। যেমন আমরা স্ক্যান্ডিয়াম দিয়ে এটা বলতে পারি স্ক্যান্ডিয়াম একটা ডি ব্লক মৌল, বাট স্ক্যান্ডিয়াম কিন্তু একটা অবস্থান্তর মৌল নয়, কারণ ওর স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে, ওকে, স্ক্যান্ডিয়ামের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে আমার কি ডি অরবিটালের ইলেকট্রনটাও কি বের হয়ে যায়, যার কারণে কি স্ক্যান্ডিয়াম একটি অবস্থান্তর মৌল নয়। আচ্ছা, এখন আমি যদি তোমাকে বলি যে জিঙ্ক কি একটি অবস্থান্তর মৌল, আমাকে একটু বলো তো কমেন্ট সেকশনে। তো
তোমরা যে জিঙ্কটাকে কি আমরা কি অবস্থান্তর মৌল বলতে পারবো? জিঙ্কের কিন্তু পারমাণবিক সংখ্যা 30। তো জিঙ্কটাকে কি আমরা অবস্থান্তর মৌল বলতে পারবো? একটু আমাকে কমেন্ট সেকশনে তোমরা একটু জানাও, এটা অবস্থান্তর মৌল না অবস্থান্তর মৌল না, ইয়েস অর নো। আচ্ছা আমরা দেখি, আমরা আগে আনসার বলবো না, আমরা আগে দেখি যে জিঙ্ক কি অবস্থান্তর মৌল কিনা। তো অবস্থান্তর মৌল হতে হলে কি করতে হবে? আমাদের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস বের করতে হবে। তো জিঙ্কের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস হচ্ছে জিঙ্ক 2+, মানে জিঙ্ক 2+ ফর্মে হচ্ছে সবথেকে বেশি স্থিতিশীল থাকে। তো সেটা যদি জিঙ্ক 2+ এর আমরা ইলেকট্রন বিন্যাস করি, সেক্ষেত্রে আসে কত আমাদের এই 4s0 3d10। তুমি দেখো তাহলে জিঙ্কের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে কি আমার দুইটা ইলেকট্রন বের হচ্ছে। সো যদি দুইটা ইলেকট্রন বের হয়, সেই দুইটা ইলেকট্রনটা কিন্তু ওর এই যে 4s অরবিটাল থাকে, সেই 4s অরবিটাল থেকেই দুইটা ইলেকট্রন বের হয়। সো আমার d অরবিটাল থেকে কি কোনো ইলেকট্রন বের হয় না। তার মানে কি আমার d অরবিটালে ইলেকট্রনটা কি পূর্ণ থাকে। তো আমাদের কন্ডিশন কি ছিল? অবস্থান্তর মৌল হতে হলে আমার ইলেকট্রন থাকবে 1 থেকে 9 এই রেঞ্জের মধ্যে। সো এখানে 10 আছে, সো এটাকে আমরা কিন্তু অবস্থান্তর মৌল বলতে পারি না। সো এটা একটু মাথায় সবাই ভালোভাবে মনে রাখার চেষ্টা করবা। অবস্থান্তর মৌল থেকে পরীক্ষায়, অ্যাডমিশনে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বা তোমাদের কলেজ এক্সামগুলোতেও কিন্তু এমসিকিউ আসে যে নিচের কোনটি অবস্থান্তর মৌল নয়। অনেকে কিন্তু স্ক্যান্ডিয়াম, জিঙ্ক এগুলাকে কিন্তু অবস্থান্তর মৌল বলে দেয়, কারণ ওরা জানে যে আমার অবস্থান্তর মৌলগুলো তো ডি অরবিটাল ইলেকট্রন থাকে। কিন্তু ওদের স্থিতিশীল আয়নে কিন্তু জিঙ্কের আমাদের ডি অরবিটাল ইলেকট্রন সম্পূর্ণ থাকে এবং স্ক্যান্ডিয়ামের স্থিতিশীল আয়নে ডি অরবিটালে কোনো ইলেকট্রনই থাকে না। দ্যাটস ওয়াই স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক কিন্তু আমরা এটাকে অবস্থান্তর মৌল বলতে পারি না। ওকে, আমরা দেখি কে কি রাইট অ্যান্সার দিয়েছো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সো অবস্থান্তর মৌলগুলা কিন্তু একটা অবস্থান্তর মৌলের একটা বেশ কিছু ধর্ম প্রদর্শন করে। অবস্থান্তর মৌল যেগুলো আছে, সো যারা যারা অবস্থান্তর মৌল, এই অবস্থান্তর মৌলগুলা কেমিস্ট্রিতে কিছু বিশেষ বিশেষ ধর্ম প্রদর্শন করে, যেটা আমি এই যে লিখে রেখেছি যে অবস্থান্তর মৌলের ধর্ম। সেটা হচ্ছে কি, আমি প্রথমে বলেছি 1 নম্বরে যে অবস্থান্তর মৌল হচ্ছে চৌম্বকীয় ধর্ম প্রদর্শন করে, জটিল আয়ন গঠন করে, 3 রঙিন যৌগ গঠন করে, 4 প্রভাবক হিসাবে কাজ করে, 5 একাধিক যোজ্যতা প্রদর্শন করে। এখানে আমার অবস্থান্তর মৌলের ধর্ম হচ্ছে এই 5টা। তোমরা অনেকে কিন্তু স্ক্রিনশট রাখতে পারো, পরীক্ষায় এমসিকিউ আসে নিচের কোনটি অবস্থান্তর মৌলর ধর্ম নয়। দেখা যাচ্ছে এখান থেকে 3টা উঠাই দিবে আর একটা বাইরের থেকে উঠাই দেবে। সো এই 5টা হচ্ছে অবস্থান্তর মৌলের বিশেষ ধর্ম, যে অবস্থান্তর মৌলগুলো এই 5টা ধর্ম প্রদর্শন করে। আমরা ইন্ডিভিজুয়ালি এই 5টা টপিকস আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব, যদি সময় আমাদের ফেভার করে। তো আমাদের নেক্সট টপিক অবস্থান্তর মৌলের ধর্ম। সো প্রথমটা কি বললাম, যে অবস্থান্তর মৌল চৌম্বকীয় ধর্ম প্রদর্শন করে। চৌম্বকীয় ধর্ম প্রদর্শন করে। ওকে, তো চৌম্বকীয় ধর্ম প্রদর্শন করে মানে কি? আমরা তো চৌম্বক জিনিসটা তো আমরা সবাই চৌম্বকের সাথে কি পরিচিত, তাই না? আমরা বাচ্চাকালে তো অনেক চৌম্বক নিয়ে অনেক খেলছি, ম্যাগনেট, যে দুইটা চৌম্বক একসাথে লাগলে কি সেটা কি আকর্ষণ করে। তার মানে কি অবস্থান্তর মৌলের ধর্ম হচ্ছে, ওরা কি বলছে, চৌম্বকীয় ধর্ম প্রদর্শন করে। তার মানে কি, তুমি যদি একটা অবস্থান্তর মৌল বা পরমাণুর কাছে যদি তুমি একটা চৌম্বক রাখো, তুমি দেখবা যে এই অবস্থান্তর মৌল কি ওই চৌম্বকটাকে আকর্ষণ করতেছে, বা আমার চৌম্বকটা অবস্থান্তর মৌলকে আকর্ষণ করতেছে। তো এটা কিভাবে হয় আমরা একটু থিওরিটিক্যাল বোঝার চেষ্টা করি। তুমি মনে করো যে তোমার একটা ইলেকট্রন আছে, একটা অরবিটাল, সেই অরবিটালে একটা ইলেকট্রন আছে। ওকে, এটা একটা সিঙ্গেল অরবিটাল এবং এই সিঙ্গেল অরবিটালে একটা ইলেকট্রন আছে। সো আমাদের যে ইলেকট্রনগুলার কিন্তু এদের ভিতর কিন্তু স্থির চৌম্বক যে একটা বল, এই বলটা কিন্তু কাজ করে। তো তুমি ধরে নাও যে আমার এই ইলেকট্রনের উপরের যেটা তীর চিহ্ন সেটা হচ্ছে আমার নর্থ মেরু, এবং নিচের দিকে যে তীর চিহ্নযুক্ত নিচের দিকে যে অংশটা সেটাকে আমরা বলি হচ্ছে সাউথ মেরু। তার মানে একটা ইলেকট্রনের কি আমাদের দুইটা পোল থাকে, একটা হচ্ছে নর্থ পোল আর একটা হচ্ছে কি সাউথ পোল, অ্যাজ লাইক অ্যাজ চৌম্বকের মতো। ক্লিয়ার? সো এখন যদি তুমি একটা চৌম্বক দণ্ড যদি তুমি এই ইলেকট্রনের কাছে নিয়ে আসো, সে এই চৌম্বক দণ্ডের মনে করো এটা সাউথ পোল আর এটা কি আমাদের নর্থ পোল, তাহলে কি হবে? দেখবা যে আমার যেহেতু এই
চৌম্বক দণ্ড এটা সাউথ পোল, আর আমার ইলেকট্রনের যে উপরের যে অংশটা, উপরের অংশটা কি আমাদের নর্থ পোল। তাহলে কি করবে, আমাদের যে ইলেকট্রনটাকে, যেহেতু আমার চৌম্বকের এই সাউথ পোল এবং ইলেকট্রনের নর্থ পোল পরস্পর কি বিপরীতমুখী অবস্থান করতেছে, তার মানে কি আমার এই চৌম্বক দণ্ডটা আমার কি এই ইলেকট্রনটাকে আকর্ষণ করবে। ক্লিয়ার? কেন? যে আমার ইলেকট্রনের নর্থ পোল এবং চৌম্বকের সাউথ পোল কাছাকাছি, দ্যাটস ওয়াই কি আকর্ষণ করবে। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া যদি এই ফরমেশনে না থাকে, যদি অন্য ফরমেশনে থাকে, যদি মনে করো যে এই ইলেকট্রনটার সে আমি এইভাবে, যদি এইরকম যদি ফরমেশনে একটা ইলেকট্রন থাকে এবং এটা যদি সাউথ পোল হয়, এটা যদি নর্থ পোল হয়, সেক্ষেত্রে কি আমার এই ইলেকট্রনটাকে কি এই চৌম্বকটা আকর্ষণ করবে কিনা? তুমি দেখো আমার এখানে ইলেকট্রনের উপরে সাউথ পোল এবং নিচে নর্থ পোল, কিন্তু আমার এখানে যে চৌম্বকটা আছে, চৌম্বকটার যে মেরুটা আমি ইলেকট্রনের কাছে আনছে সেটা কি সাউথ পোল এবং অপর পাশে কি নর্থ পোল। তো এখানে আমার কি একই মেরু বা সমমেরু কি পরস্পর কাছাকাছি, ইলেকট্রনের সাউথ পোল এবং চৌম্বকের সাউথ পোল। তো যদি দুইটা সমমেরু যদি পাশাপাশি অবস্থান করে, আমরা কি জানি বিকর্ষণ করে। কিন্তু ইলেকট্রনের ক্ষেত্রে কি হয়, যে আমার ইলেকট্রনটা কিন্তু এই চৌম্বককে অবভিয়াসলি আকর্ষণ করে। কেন? যে এই যে আমার যে সাউথ পোলটা উপরে ছিল, নর্থ পোল যা নিচে ছিল, তখন ওরা কি করে, ওদের পোলটা কি জাস্ট শিফট করে ফেলে। যে আমি যদি একটা চৌম্বক নিয়ে আসি এই ফরমেশনের কোনো ইলেকট্রনের কাছে, তখন কি করবে, ওর যে ইলেকট্রনের যে ফর্মটা যেটা ছিল সেটা কি করে ও জাস্ট শিফট করে ফেলে। যে ওটা ছিল কি নিচের দিকে এরকম, ও জাস্ট কি চৌম্বক আনার কারণে ওই ইলেকট্রনটাকে এভাবে ঘুরে এই ফরমেশন থেকে ঘুরে কি এই ফরমেশন থেকে ঘুরে ও এই ফরম্যাটে চলে যাবে। ক্লিয়ার? ও ছিল নিচের ফরমেশনে এবং চৌম্বক টানার কারণে কি হবে, আমার ইলেকট্রনটার পোলটা ঘুরে কি আমার উপর দিকে যায়। তাহলে কি হবে, আমার এই নর্থ পোল উপরে চলে আসবে, সাউথ পোল কি নিচে চলে আসবে। দ্যাটস ওয়াই কি আমার দেখো সাউথ আর নর্থ সেক্ষেত্রে কিন্তু আকর্ষণ করে। তো এখান থেকে আমি কি অ্যানালজি আনতে পারি, যে কোথাও যদি এরকম সিঙ্গেল ইলেকট্রন থাকে, কোনো একটা অবস্থান্তর মৌলের ইলেকট্রন বিন্যাসে যদি কোনো একটা অরবিটে এরকম সিঙ্গেল ইলেকট্রন থাকে, তাহলে সেই অরবিটালের ইলেকট্রন আমার কি চৌম্বক দ্বারা আকর্ষিত হয়। তার মানে কি, যে কোনো একটা ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালে যদি ইলেকট্রন বিন্যাসে যদি একটা সিঙ্গেল ইলেকট্রন থাকে, সেটা কি ওই সিঙ্গেল ইলেকট্রন কি করবে, আমার চৌম্বক ক্ষেত্র দ্বারা কি অবশ্যই আকর্ষিত হবে। এখন কথা হচ্ছে, যদি ইলেকট্রন যদি আমার ডাবল থাকে সেক্ষেত্রে কি সমস্যা, মানে যদি আমার যুগ্ম ইলেকট্রন থাকে, এরকম ডাবল থাকে, সেই ক্ষেত্রে কি হবে, আমি তো সিঙ্গেলের কথা বললাম। তো ডাবল থাকলে প্রবলেম হচ্ছে, তুমি দেখো যে এর নর্থ পোল এর সাউথ পোল, এর সাউথ পোল এর নর্থ পোল, তো এরা কিন্তু নিজেরা নিজেদের ভিতর কি আকর্ষিত হয়ে থাকে। তো সেক্ষেত্রে যদি তুমি আলাদা একটা চৌম্বক দণ্ডে তুমি একটা চার্জিত অংশ যদি নিয়ে আসো, চৌম্বকের নর্থ পোল যদি এখানে নিয়ে আসো, সেক্ষেত্রে কিন্তু এরা এই চৌম্বকটাকে আকর্ষণ করে না, কারণ ওদের যে আকর্ষণটা কাজ করে সেটা কি ওদের নিজেদের ভিতরে আকর্ষণ কাজ করে দুইটা ইলেকট্রনের মধ্যে। তখন কিন্তু এই চৌম্বক ক্ষেত্র দ্বারা এই ইলেকট্রন দুইটা এই চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয় না। সেক্ষেত্রে কি হয়, আমার বিকর্ষণ হয়, কিন্তু বিকর্ষণের মাত্রাটা কি হয়, খুবই কম বিকর্ষণ হয়। যে খুব হিউজ পরিমাণ বিকর্ষণ হয় এরকম না, খুবই কম বিকর্ষণ হয়। ক্লিয়ার? আচ্ছা, তো চৌম্বকীয় ধর্ম কি কি প্রদর্শন করে, একটা হচ্ছে কি আমার ফেরোচৌম্বক, আর এটা হচ্ছে কি আমাদের প্যারাচৌম্বক, চৌম্বকীয়, আর একটা হচ্ছে কি আমাদের ডায়াচৌম্বকীয়। আচ্ছা, তার মানে কি অবস্থান্তর মৌলের যে পরমাণুগুলো যে আমার যে চৌম্বকীয় ধর্ম প্রদর্শন করে, সেই ধর্মের ভিতর কিন্তু চৌম্বকীয় ধর্ম তিনটা ফরমেশন, একটা হচ্ছে কি ফেরোচৌম্বক ধর্ম প্রদর্শন করতে পারে, আবার প্যারাচৌম্বক ধর্ম প্রদর্শন করে, আবার কি ডায়াচৌম্বক ধর্ম প্রদর্শন করে। তো আমরা যখন ওই যে বললাম যে সিঙ্গেল যদি একটা ইলেকট্রন থাকে, সেই সিঙ্গেল ইলেকট্রন কি হলো, ওই চৌম্বক ক্ষেত্র দ্বারা কি আকর্ষিত হলো। ক্লিয়ার? যদি ওই সিঙ্গেল ইলেকট্রনটা যদি পোলটা যদি উল্টা দিকেও থাকে, আমরা চৌম্বকটা নিয়ে আসলে কি হয়, ওই পোলটা জাস্ট শিফট হয়ে কি যেই পোলে গেলে ও আকর্ষণ করবে সেই ফরমেশনে চলে যায়। কিন্তু ডাবল ইলেকট্রন থাকলে কিন্তু আকর্ষণ করে না, সেক্ষেত্রে কি বিকর্ষণ করে। তার মানে তোমাকে মনে রাখতে হবে যে প্যারাচৌম্বক পদার্থ কারা, প্যারাচৌম্বক পদার্থ হচ্ছে যে মৃদু আকর্ষিত হয়, মৃদু আকর্ষিত হয়, আর ফেরোচৌম্বক হচ্ছে আমাদের তীব্র আকর্ষিত হবে, আর ডায়াচৌম্বক হচ্ছে মৃদু বিকর্ষিত হয়।
তার মানে কি দেখো যে আমার ফেরোচুম্বক পদার্থ কোনগুলা, তোমরা এটা মনে রাখবা যে ফেরোচুম্বক পদার্থ হচ্ছে এই আয়রন, নিকেল এবং কোবাল্ট, এই তিনটা হচ্ছে কি আমার ফেরোচুম্বক পদার্থ। ক্লিয়ার? তার মানে তুমি যদি আয়রনের ইলেকট্রন বিন্যাস করো, নিকেলের ইলেকট্রন বিন্যাস করো, কোবাল্টের ইলেকট্রন বিন্যাস করো, তুমি দেখবা যে এদের ইলেকট্রন বিন্যাসে ওদের যে কোনো একটা অরবিটালে একটা কি সিঙ্গেল ইলেকট্রন থাকে। ক্লিয়ার? বা একাধিক সিঙ্গেল ইলেকট্রনও থাকতে পারে। এবং প্যারাচুম্বক পদার্থ কি, এটা বলতেছে কি মৃদু আকর্ষিত হয়। তো ফার্স্টের দিকে আমরা যেই উদাহরণটা দিলাম যে আমাদের একটা সিঙ্গেল ইলেকট্রনকে কি করলো, আমার একটা চুম্বক দ্বারা কি হলো, আকর্ষিত হলো। এটা যদি নর্থ পোল হয়, এটা সাউথ পোল হয়, এটা সাউথ হলে এটা নর্থ হলে কি হলো, একটা সিঙ্গেল ইলেকট্রন থাকলে কি আমার চুম্বক ক্ষেত্র দ্বারা ওই ইলেকট্রনটা কি আকর্ষিত হয়। তার মানে কি, এবং এই পোলটা যদি উল্টাও থাকতো, যদি নর্থ পোলটা সাউথ পোলটা উপর থাকতো এবং নর্থ পোলটাও নিচে থাকতো, তাহলে কি আমাদের কোনো সমস্যা হতো না। সেক্ষেত্রে কি হতো, ইলেকট্রনটার জাস্ট পোলটা শিফট করে সে কিন্তু আকর্ষণ করতো। তো এই ফরমেশনটা যারা প্রদর্শন করে তাদেরকে আমরা বলি হচ্ছে প্যারাচুম্বকীয় পদার্থ। ক্লিয়ার? তাহলে প্যারাচুম্বকীয় পদার্থ কোনগুলা, পরীক্ষা এমসিকিউ আসবে। তো তোমরা ইলেকট্রন বিন্যাস করবা, ইলেকট্রন বিন্যাস করে দেখবা যাদের ইলেকট্রন বিন্যাসে কোনো একটা অরবিটালে আমার যদি সিঙ্গেল একটা ইলেকট্রন থাকে, তাহলে সেই পদার্থটাকে আমরা কি বলবো, সেই পরমাণুটাকে আমরা প্যারাচুম্বকীয় পদার্থ বলবো। এবং এদের ভিতরে যে আকর্ষণটা হয় সেটা কি একটু কম হয়। এখন আসো যে ফেরোচুম্বক পদার্থটা কি, ফেরোচুম্বক পদার্থটা কি বললাম যে তীব্র আকর্ষিত হয়। ফেরোচুম্বক পদার্থটা হচ্ছে প্যারাচুম্বকীয় যে পদার্থ তার কি সবথেকে বেটার যে রূপটা, সেটা হচ্ছে কি ফেরোচুম্বক পদার্থ, মানে কি তীব্র আকর্ষিত হয়। সো আমরা যদি মনে করো কোনো একটা অরবিটালে ইলেকট্রন আছে, মনে করো যে আমার এখানে মনে করো পি অরবিটাল, এই পি অরবিটালে মনে করো কোন একটা, যদি আমরা নাইট্রোজেন বলি যে 1s2 2s2 2p3, যদি আমরা নাইট্রোজেন তো না, 2p6 3s2, আচ্ছা আমরা যে উদাহরণগুলো দিয়েছি ওইগুলো দিয়ে আমি একটু বোঝাই, তাহলে তোমাদের ইজি হবে। যেমন আমরা যদি বলতাম যে আয়রন, সে তো আয়রনের কত 3+, তো আয়রন কত আমাদের এই আর্গন, এবং সাথে কত আসবে এই আমাদের 4s0 3d5। তো 3d5 মানে কি, আমাদের এই 3d5 বলতে আমরা কি বোঝাই যে আমার 3d5, তো 3d5 মানে কি হতো, আমার এই ডি অরবিটালে কয়টা ইলেকট্রন আছে, 5টা ইলেকট্রন আছে। তো তুমি দেখো যে আমার এখানে 5টা ডি অরবিটালে কি আছে, আমার 5টা সিঙ্গেল ইলেকট্রন আছে। যদি একটা সিঙ্গেল ইলেকট্রন এই চৌম্বকটাকে আমার যে বলে আকর্ষণ করত, তো সেক্ষেত্রে কি আমার 5টা সিঙ্গেল ইলেকট্রন ওই চৌম্বকটাকে কি আরো বেশি বলে আকর্ষণ করবে। তার মানে এটাকে আমরা কি বলি, এই ফরমেশনটাকে বলে আমরা হচ্ছে ফেরোচুম্বকীয় পদার্থ, যেটা কি আমার চৌম্বক ক্ষেত্র দ্বারা তীব্র আকর্ষিত হয়। অর্থাৎ যাদের ইলেকট্রন বিন্যাসে আমরা দেখবো যে একের অধিক সিঙ্গেল ইলেকট্রন থাকবে, তাদেরকে আমরা বলবো ফেরোচুম্বকীয় পদার্থ, বা তোমরা মুখস্থ রাখতে পারো আয়রন, নিকেল, কোবাল্ট, এই তিনটা, এবং যে ধাতু আছে সেগুলোকে আমরা বলি হচ্ছে ফেরোচুম্বকীয় পদার্থ। পরীক্ষায় ম্যাক্সিমাম এই তিনটার ভিতরে আসে, নিচের কোনটি ফেরোচুম্বকীয় পদার্থ। সো ফেরোচুম্বক পদার্থ আমাদের ইলেকট্রন বিন্যাসে আমরা দেখবো যে একাধিক যুগ্ম ইলেকট্রন থাকে, অর্থাৎ সিঙ্গেল ইলেকট্রন থাকে, দ্যাটস ওয়াই আমার চৌম্বক দ্বারা বেশি আকর্ষিত হয়। আর প্যারাচুম্বক পদার্থ কাকে বলবো, যাদের আমার একটা সিঙ্গেল ইলেকট্রন থাকবে, শুধু ইলেকট্রন বিন্যাসে যদি একটা অযুগ্ম ইলেকট্রন থাকে, সে মনে করো যদি আমার এই ডি অরবিটালে ইলেকট্রন আছে, সে ধরো একটা, তুমি এটা ভুলে যাও আয়রন, মনে করো একটা পরমাণু যাদের ডি অরবিটালে ইলেকট্রন আছে একটা, তার মানে আমার ডি অরবিটালে এখানে ইলেকট্রন কয়টা থাকবে, সেক্ষেত্রে একটা থাকবে, আর এদিকে 4টা কি ফাঁকা। তো সেক্ষেত্রে যদি D1 হয়, মানে একটা অরবিটাল একটা ইলেকট্রন আছে, সেটা কি হবে, আমাদের প্যারাচুম্বকীয় পদার্থ হবে। কিন্তু তার মানে যাদের ইলেকট্রন বিন্যাসে আমার একটা অযুগ্ম ইলেকট্রন থাকবে, সেটাকে আমরা বলবো প্যারাচুম্বকীয় পদার্থ। ক্লিয়ার? আচ্ছা, চৌম্বকীয় ধর্ম এটা কি ক্লিয়ার? আর ডায়াচুম্বক পদার্থ কি, যাদের ইলেকট্রন বিন্যাসে আমাদের কোনো অযুগ্ম ইলেকট্রন থাকবে না, অর্থাৎ অরবিটাল যদি ইলেকট্রন দ্বারা সম্পূর্ণ পূর্ণ থাকে। যেমন আমরা যদি এরকম বলি যে আমার যদি 5টা অরবিটালে যদি ইলেকট্রন এরকম সম্পূর্ণ পূর্ণ থাকে, সেটাকে কিন্তু আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে ডায়াচুম্বকীয় পদার্থ, অর্থাৎ সেখানে কোনো অযুগ্ম ইলেকট্রন নেই, দ্যাটস ওয়াই কি আমার চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হবে না। যদি একটা সিঙ্গেলও এরকম না থাকে, যদি এরকম থাকতো, সেক্ষেত্রে কিন্তু এটাকে আমরা বলতাম প্যারাচুম্বকীয় পদার্থ। দেখো আমার এখানে দুইটা করে আছে সবগুলাতে, এখানে কি একটা সিঙ্গেল ইলেকট্রন আছে, তাহলে এই ইলেকট্রন বিন্যাসে আমরা দেখতেছি একটা সিঙ্গেল ইলেকট্রন আছে, তাহলে এটাকে তখন আমরা বলবো প্যারাচুম্বক। ক্লিয়ার? যদি অযুগ্ম ইলেকট্রন না থাকে আমরা বলবো ডায়াচুম্বক, যদি একটা সিঙ্গেল ইলেকট্রন থাকে তাহলে বলবো প্যারাচুম্বক, যদি একের অধিক ইলেকট্রন থাকে সেক্ষেত্রে আমরা বলবো ফেরোচুম্বক পদার্থ। ক্লিয়ার? আচ্ছা, তোমরা কি এটা বুঝতে পেরেছো? আমাকে একটু কমেন্ট সেকশনে একটু জানাও প্লিজ।
ওকে, ক্লিয়ার। আচ্ছা, তারপর টপিকস হচ্ছে আমরা কি বলবো যে জটিল যৌগ গঠন করে। ওকে, তাহলে 2 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে আমাদের জটিল যৌগ গঠন করে, জটিল যৌগ গঠন করে। ক্লিয়ার? এখন কথা হচ্ছে যে জটিল যৌগ বলতে আমরা কি বুঝি? ক্লিয়ার? তো অবস্থান্তর মৌল কি করবে? জটিল যৌগ গঠন করে। তো জটিল যৌগ গঠন করার শর্ত হচ্ছে আমাদের সেখানে কি একটা জটিল আয়ন থাকবে। জটিল আয়ন প্লাস কি ক্যাটায়ন অবলিক অ্যানায়ন। ওকে, তো জটিল যৌগে কি থাকবে আমাদের সেটা আমরা লিখি। জটিল যৌগে থাকবে কেন্দ্রে থাকবে ধাতু এবং ধাতুর সাথে সন্নিবেশ সমযোজী বন্ধনে এক বা একাধিক লিগ্যান্ড যুক্ত থাকবে। ওকে, টেনশনের কিছু নয়, আমি বোঝাই দিচ্ছি। সেটা হচ্ছে কি যে অবস্থান্তর মৌলের ধর্ম কি, সেটা কি জটিল যৌগ গঠন করবে। ক্লিয়ার? তো জটিল যৌগটা কি, আমার যে জটিল যৌগ যেটা গঠন করবে সেটা হচ্ছে কি আমার জটিল যৌগ, তার সাথে কি আমার একটা ক্যাটায়ন অথবা কি অ্যানায়ন থাকবে। তার মানে একটা জটিল যৌগ থাকবে, তার সাথে যুক্ত থাকবে কি আইদার একটা ক্যাটায়ন অথবা কি একটা অ্যানায়ন যুক্ত থাকবে। আমার যে জটিল যৌগ সেটা কি, ওই জটিল যে যৌগ সেই জটিল যৌগের কেন্দ্রে থাকবে একটি ধাতু, এবং সেই ধাতুটা কি আবার অবশ্যই যে আমরা যা পড়লাম যে অবস্থান্তর, যে পরমাণু, সেই অবস্থান্তর কি অবস্থান্তর ধাতু থাকবে সেটা। ক্লিয়ার? তো আমার যে জটিল যৌগ সেই জটিল যৌগের কেন্দ্রে থাকবে একটা অবস্থান্তর ধাতু, এবং ওই ধাতুর সাথে সন্নিবেশ সমযোজী বন্ধনে এক বা একাধিক লিগ্যান্ড যুক্ত থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি ব্যাখ্যা দেব, তার আগে এখানে একটা নতুন একটা ওয়ার্ড আসছে, সেটা হচ্ছে যে সন্নিবেশ সমযোজী বন্ধনের সাথে এক বা একাধিক লিগ্যান্ড যুক্ত থাকবে। তো সন্নিবেশ সমযোজী বন্ধনটা কি সেটা আমাদের আগে ফার্স্টে বুঝতে হবে। তো সন্নিবেশ সমযোজী বন্ধনটা কি? আমরা তো সমযোজী বন্ধন জানি যে দুইটা পরমাণুর ভিতরে বা দুইটা মৌলের ভিতরে যখন কি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ডটা গঠিত হয় সেটাকে আমরা কি বলেছিলাম যে সমযোজী বন্ধন। অর্থাৎ কি দুইটা পরমাণু উভয়ই কি ইলেকট্রন শেয়ার করবে এবং শেয়ার করে কি তাদের অষ্টক কি পূর্ণ করে, সেটাকে আমরা কি বলেছিলাম যে সমযোজী বন্ধন। তো সন্নিবেশ সমযোজী বন্ধন যেটা, সেটা কি ওয়ান কাইন্ডস অফ আমার সমযোজী বন্ধন। মানে কি সমযোজী বন্ধনে আমার দুইটা পরমাণুই কি ইলেকট্রন শেয়ার করত, কিন্তু সন্নিবেশ সমযোজী বন্ধনে এটা হয় না। সন্নিবেশ সমযোজী বন্ধনে একটা পরমাণু ইলেকট্রন শেয়ার করে, কিন্তু ওই শেয়ারকৃত ইলেকট্রন কি আমার দুইটা পরমাণুই মানে গ্রহণ করে, বা দুইটা পরমাণু এই শেয়ারকৃত ইলেকট্রনটা শেয়ার করে কি উপকৃত হয়, কিন্তু শেয়ার বা দান করে কয়জন? একটি পরমাণু। ক্লিয়ার? সো দান মানে আবার ভেবো না যে আয়নিক বন্ধনের মতো দান করে দেয়, সেরকম না। সমযোজী বন্ধনের মতোই সমযোজী বন্ধনে দুইটা পরমাণু কি আমার ইলেকট্রন শেয়ার করে বন্ড গঠন করতো, কিন্তু সন্নিবেশ সমযোজী বন্ধন সেটা না। সন্নিবেশ সমযোজী বন্ধনের সাথে যে লিগ্যান্ড বা যে যৌগটা যুক্ত থাকে তারা কি করে, তাদের ইলেকট্রনটা দান করে, এবং দান করে যে কেন্দ্রে যে ধাতুটা থাকে সেই ধাতুটাকে দান করে, এবং দান করে সেই ধাতুটা ওর ইলেকট্রনটা শেয়ার করে দুজনেই কি উপকৃত হয়। সো তোমাদের যদি আমি একটা উদাহরণ হিসেবে বলি যে তোমাদের ফ্রেন্ড সার্কেল দেখবা যে সবার ফ্রেন্ড সার্কেলে কিছু ফ্রেন্ড থাকে এরকম। সে মনে করো তুমি মনে করো দুইজন ফ্রেন্ড রেস্টুরেন্টে ঘুরতে গেছে, তো তারা মনে করো আজকে পিৎজা খাবে। ওকে, সো যদিও আমার পিৎজা খুব একটা পছন্দ না, সো অনেকের হয়তো পছন্দ হতে পারে, বা বার্গার। তো মনে করো দুইজন ফ্রেন্ড রেস্টুরেন্টে গেছে, সো তারা ভাবছে যে আমরা আজকে পিৎজা খাবো। তো
তো পিৎজা যে অর্ডার করেছে উনি পিৎজা দিয়ে নিয়ে আসছে, খাবার সময় কিন্তু দুইজন ফ্রেন্ড কি পিৎজাটা কিন্তু সমান সমান খেয়েছে, ওই ফ্রেন্ড কি অর্ধেক খেয়েছে বা এই ফ্রেন্ড অর্ধেক খেয়েছে, কিন্তু টাকাটা যখন পেড করছে দেখবা যে কোনো একটা ফ্রেন্ড পেড করে এরকম, বা দুজনই করে। কিন্তু যদি আমাদের ফ্রেন্ড সার্কেলে কিছু আতেল মার্কার ফ্রেন্ড থাকে না, সো এরকম যদি আতেল মার্কার ফ্রেন্ড থাকে দেখবা যে ওই সাথে যাবে শুধু খাবে, কিন্তু খাওয়ার পরে কিন্তু বিলটা দেয় না, বিলটা ওই সাথে যে যায় সেই একজন দেয়। তার মানে এটা দ্বারা আমি কি বোঝাচ্ছি যে আমরা খাচ্ছি, খেতে গেছি দুইজন, আমরা দুইজনই খাচ্ছি এবং দুইজনই সেম পরিমাণ খাচ্ছি, কিন্তু আমার পেমেন্টটা করছে কে? আইদার আমি অথবা কি আমার একটা ফ্রেন্ড। তার মানে আমরা একজন পেমেন্ট করছে কিন্তু আমরা কি আমরা দুইজন উপকৃত হচ্ছি। তো সন্নিবেশ সমযোজী বন্ধনটা কিন্তু কিছুটা এরকম, মানে দুইটা পরমাণুর ভিতরে বন্ধনটা বা দুইটা যোগের ভিতরে কি আমার বন্ধনটা সৃষ্টি হবে, কিন্তু যে কোনো একটা পরমাণু বা একটা যৌগ ইলেকট্রন কি করবে দান করবে, এবং যাকে দান করবে সে ওই ইলেকট্রনটা শেয়ার করে দুইজনই কি উপকৃত হয়, আলটিমেট একজন দান করে সন্নিবেশ সমযোজী বন্ধন। আচ্ছা, সন্নিবেশ সমযোজী বন্ধনটা কি তোমরা কি বুঝতে পেরেছো? আমাকে একটু কমেন্ট করে জানাও তো। ওকে, এখন আতেল নিয়ে পড়ছো না, আতেল নিয়ে পড়ার দরকার নাই, তোমার ফ্রেন্ডের নাম মেনশন করো না, ঠিক আছে? আমাকে একটু জানাও এই সন্নিবেশ সমযোজী বন্ধনটা বুঝছো কিনা। আচ্ছা, আতেল কি অনেকে প্রশ্ন করছে ভাইয়া আতেল কি? আচ্ছা, আতেল মানে মনে করো যে সাথে যাবে, সাথে যে মনে করো তার হচ্ছে টাকা পয়সা খরচ করার খুব একটা ইচ্ছা নাই, সে চাইবে যে আমি একটা ফ্রি ফ্রি খাওয়ার, ঠিক আছে? সো আমি ওইটাকে মিন করছি। ওকে, আচ্ছা আচ্ছা, আমি বলেছি কিন্তু আমার পরিচয় আমি লাস্টে বলবো, ফার্স্টে বলেছি। সো তোমরা ক্লাসে কনসেন্ট্রেট করো, অলরেডি 1 আওয়ার হয়ে গেছে, ফার্স্টে করতে হবে। আচ্ছা, তো আমি কি বললাম যে ধাতুর সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন দ্বারা এক বা একাধিক লিগ্যান্ড যুক্ত থাকবে। এখন লিগ্যান্ড কি? আচ্ছা, লিগ্যান্ডটা কি? লিগ্যান্ড হচ্ছে সেই সকল পরমাণু বা যৌগ যাদের কি মুক্ত ইলেকট্রন থাকে। যেমন আমরা বলি না যে অ্যামোনিয়া আছে, ও গড কালি নাই। আচ্ছা, আমরা যদি বলি হচ্ছে অ্যামোনিয়া NH3, তো আমরা অ্যামোনিয়ায় জানি কি আমরা অ্যামোনিয়ায় কিন্তু একজোড়া মুক্ত ইলেকট্রন থাকে। তার মানে কি যাদের এরকম এক্সট্রা ইলেকট্রন থাকে তাদেরকে আমরা কিন্তু বলি হচ্ছে লিগ্যান্ড। ক্লিয়ার? বা আমরা যদি বলি সে ক্লোরিন, ক্লোরিন লিখলে যদি আমার ক্লোরিন আমরা এভাবে লিখি, ক্লোরিন যদি আমরা মাইনাস আয়ন দেই বা সায়ানমূলক CN মাইনাস, ক্লিয়ার? বা যদি আমরা বলি পানি H2O, ঠিক আছে, অক্সিজেনের কিন্তু দুই জোড়া মুক্ত ইলেকট্রন থাকে। সো যে সকল আয়ন বা যৌগমূলকের মুক্ত ইলেকট্রন থাকে তাদেরকে আমরা কি বলি? লিগ্যান্ড বলি। তার মানে কি ওরা ওদের যে এক্সট্রা ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনটা কি করে, ওরা যে কেন্দ্রে ধাতুর সাথে যুক্ত থাকে সেই ধাতুকে ওরা সেই ইলেকট্রনটা শেয়ার করে, মানে দান করে, যেটাকে আমরা বলি হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। আমরা এখন গ্রাফিক্যালি দেখব। ক্লিয়ার? তাহলে হচ্ছে আমাদের লিগ্যান্ড হচ্ছে এক ধরনের মূলক বা যৌগ যাদের কি এক্সট্রা ইলেকট্রন বা মুক্তজোড় ইলেকট্রন থাকে তাদেরকে আমরা লিগ্যান্ড বলি। সো লিগ্যান্ড বেসিক্যালি দুই টাইপের হয়, একটা হচ্ছে প্রোশমাল লিগ্যান্ড আর একটা কি আমাদের আয়নিক লিগ্যান্ড। তো প্রোশমাল লিগ্যান্ড কি আমি তো অ্যামোনিয়া আমি উপরে কি আমি ইলেকট্রন দেখাচ্ছি, বাট কিন্তু এইভাবে তো দেখায় না, এটা এরকম ব্ল্যাঙ্ক থাকে, অক্সিজেনের এই ইলেকট্রনগুলো এরকম ব্ল্যাঙ্ক থাকে। তার মানে কি এখানে যে অ্যামোনিয়ার ভিতরে মুক্তজোড় ইলেকট্রন আছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা জানি যে মুক্তজোড় ইলেকট্রন থাকে। সো যেগুলো বোঝা যায় না সেগুলোকে বলা হচ্ছে প্রোশম ইলেকট্রন, প্রোশম লিগ্যান্ড। আর যারা এই যে আয়নিক ফর্মে থাকে মাইনাস দ্বারা তো বোঝাচ্ছে যে এখানে এক্সট্রা ইলেকট্রন আছে, তার মানে এই ইলেকট্রন ওরা কি দান করতে পারবে। সো এইগুলোকে বলা হচ্ছে যে আয়নিক লিগ্যান্ড। তো লিগ্যান্ড বিষয়টা কি একটু ক্লিয়ার হয়েছে? একটু বললে আমি চিত্রে যাব। এটার একটু তোমরা কমেন্ট সেকশনে একটু জানাই দাও যে লিগ্যান্ড জিনিসটা কি তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা।
ওকে, ক্লিয়ার। সো আমরা এটা একটু মুছে দিলাম, তোমরা ছবি তুলে নাও নাই না? আচ্ছা মুছে দেই। আমি যখন লিখবো, আমার লেখা শেষ হলে তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ক্লিয়ার? স্ক্রিনশট রাখলে এটা তোমাদের জন্য একটু সুবিধা হবে বুঝতে। ওকে, তো আমি যদি একটা জটিল যৌগ লিখি, সে আমি কি লিখতে পারি? জটিল যৌগ আমি লিখলাম কপার আচ্ছা, এটা হচ্ছে কি আমার একটা জটিল যৌগ, কিন্তু এটার নাম কি? যে টেট্রাঅ্যামিন কপার সালফেট। ক্লিয়ার? সো নামকরণটা আমি পরে তোমাদের শেখাই দিচ্ছি, তোমরা জাস্ট মনে রাখো এটা কি আমাদের টেট্রাঅ্যামিন কপার সালফেট। তো এর ভিতরে জটিল যৌগ কোনটা? আমার জটিল যৌগ কিন্তু এই যে সরি, আমাদের জটিল যৌগ তো টোটালটাই একটা জটিল যৌগ, কিন্তু জটিল আয়ন কোনটা আমরা লিখেছিলাম যে জটিল যৌগ সমান কত? জটিল আয়ন প্লাস ক্যাটায়ন অর কে আনায়ন। তার মানে আমার এই থার্ড ব্র্যাকেট দিয়ে যেটা আমার আটকানো থাকে, এইটাকে বলি হচ্ছে আমরা কি? আমাদের জটিল আয়ন। ক্লিয়ার? এটাকে বলি হচ্ছে আমরা জটিল আয়ন। এবং এর সাথে আমাদের যেটা থাকে সেটা কি? এক্ষেত্রে আমার আছে কি? এটা আছে অ্যানায়ন। ক্লিয়ার? আমরা বলেছিলাম যে হয় অ্যানায়ন থাকবে, না হলে কি থাকবে? ক্যাটায়ন থাকবে। তো আমার থার্ড ব্র্যাকেট দ্বারা যেটা আটকানো থাকবে মনে রাখবো জটিল যৌগের মধ্যে, সেটা হচ্ছে আমাদের জটিল আয়ন, এবং এর সাথে যেটা থাকে সেটা আইদার ক্যাটায়নও থাকতে পারে, অ্যানায়নও থাকতে পারে। সো এটা কি আমাদের? সো এই ক্ষেত্রে আছে অ্যানায়ন। কেন অ্যানায়ন? তোমরা জানো যে আমরা যদি এটা আয়নিক ফর্মে লিখতে চাই তাহলে এভাবে লিখতে পারি যে কপার NH3 4, এটা হচ্ছে 2+, আর সালফেট সাথে কত আসে আমাদের? 2-। ওকে, তো তার মানে কি? এটা হচ্ছে আমাদের জটিল যৌগ, জটিল যৌগের মধ্যে এটা হচ্ছে আমাদের জটিল আয়ন, এবং এর সাথে কি আমার একটা অ্যানায়ন আছে। সো আমি বলেছিলাম যে জটিল যৌগ ইকুয়াল কত? জটিল আয়ন প্লাস ক্যাটায়ন অবলিক অ্যানায়ন। সো আমার যেহেতু জটিল যৌগটা ক্যাটায়ন আছে, সো এর সাথে যেটা যুক্ত থাকবে সেটা অবভিয়াসলি অ্যানায়ন হবে। আর যদি আমার জটিল যৌগটা যদি অ্যানায়ন থাকে, তাহলে ওর সাথে যেটা যুক্ত থাকবে সেটা কি? ক্যাটায়ন থাকবে। সো সেই এক্সাম্পলগুলো আমরা দেখব। তো তুমি দেখো যে আমি বলেছিলাম কিন্তু জটিল যৌগের যে জটিল আয়ন, জটিল আয়নের কেন্দ্রে থাকে কি? আমাদের একটা ধাতু থাকবে। সো সেই ধাতুর সাথে এক বা একাধিক লিগ্যান্ড সন্নিবেশ সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে। সো এখানে কিন্তু ধাতুটা হচ্ছে কিন্তু কপার। কপারের পারমাণবিক সংখ্যা আমরা কত জানি? 29। সো এটা ইলেকট্রন বিন্যাস করলে তুমি দেখবা যে ডি অরবিটালে ওই যে আমাদের অসম্পূর্ণ ইলেকট্রন ছিল সেটা। সো আমার এখানে ধাতুটা হচ্ছে কপার, এবং কপার বাদে এখানে যে অ্যামোনিয়া আছে 4টা, এই অ্যামোনিয়া হচ্ছে কি আমাদের লিগ্যান্ড, কারণ অ্যামোনিয়ায় কিন্তু আমাদের মুক্ত ইলেকট্রন থাকে বা মুক্ত যে ইলেকট্রন থাকে, দ্যাটস হচ্ছে আমাদের অ্যামোনিয়া লিগ্যান্ড। আর এখানে হচ্ছে কি? কপার হচ্ছে আমাদের সেই ধাতু। তো আমি বলেছিলাম কি যে আমাদের লিগ্যান্ডটা কেন্দ্রের ধাতুর সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন দিয়ে যুক্ত থাকবে। তো এটার গ্রাফিক্যাল চিত্র কেমন হয়? সেটা হচ্ছে আমাদের কেন্দ্রে থাকবে কি? কপার। তো কপার কোন ফর্মে থাকে? কপার 2+ আকারে থাকে। ক্লিয়ার? তো কপার 2+। সো এর সাথে কি আমাদের চারপাশে 4টা যেহেতু আমাদের 4টা লিগ্যান্ড এখানে যুক্ত আছে অ্যামোনিয়া, তো চারপাশে কি আমাদের এই NH3, এই 4টা লিগ্যান্ড কি আমাদের এক্ষেত্রে যুক্ত থাকে। ক্লিয়ার? এবং আমি এখান থেকে দেখো যে অ্যারো চিহ্ন দ্বারা এখানে অ্যারো চিহ্ন দ্বারা অ্যামোনিয়া থেকে আমি কপারের দিকে কিন্তু আমি অ্যারো চিহ্নটা দিয়েছি। তার মানে কি? আমার এই যে লিগ্যান্ড, এই লিগ্যান্ড তাদের যে মুক্ত ইলেকট্রন, সেই মুক্ত ইলেকট্রন আমি অ্যারো চিহ্ন দ্বারা বোঝাচ্ছি। তারা কেন্দ্রীয় যে ধাতু থাকে বা কেন্দ্রীয় যে মৌল থাকে তাকে তারা কি সেই ইলেকট্রনটা কি দান করতেছে। দান মানে আমরা বলছি যে শেয়ার, যেটা সন্নিবেশ সমযোজী বন্ধন, আয়নিক ফর্মের মতো না, এরা ইলেকট্রনটা কি ওকে সাপ্লাই করতেছে। ক্লিয়ার? তো আমার এখানে চার্জ কত ছিল? এই যে 2+, তার মানে কত? 2+। তো এর পাশে কি থাকবে? এর পাশে যে আমরা যে সালফেটটা লিখেছিলাম, আমি সালফেটটা আমি এই পাশে দেখে দিচ্ছি যেহেতু এই পাশে জায়গা হচ্ছে না। সো পাশে যে সালফেটটা থাকবে সেই সালফেটটা জাস্ট এখানে থাকবে SO4 2-। তোমরা এটা হচ্ছে এই পাশে লিখবা। ক্লিয়ার? আমার জায়গার সংকটে আমি এই পাশে লিখে দিয়েছি। তা আমি এটা একটু মুছে দেই যে আমার সালফেটটা কোথায় থাকবে? আমার এখানে থাকবে SO4 2-। ওকে, তো এটা কি? আমার একটা জটিল যৌগ। তার মানে আমি বলেছিলাম কিন্তু অবস্থান্তর মৌল জটিল যৌগ গঠন করে। তার মানে কি? যে জটিল যৌগ ইকুয়াল আমার জটিল আয়ন, এবং এই জটিল আয়নের সাথে আমার এক বা একাধিক লিগ্যান্ড সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত থাকে। যেখানে আমার যে এই জটিল আয়নের কেন্দ্রে যে ধাতুটা থাকে সেটা হচ্ছে কি আমার এখানে কপার, এবং এই কপারের সাথে দেখো এক বা একাধিক লিগ্যান্ড, যেটা হচ্ছে কি আমাদের অ্যামোনিয়া 4টা সন্নিবেশ সমযোজী বন্ধন দ্বারা যুক্ত আছে, এবং অ্যারো চিহ্ন দ্বারা বোঝাচ্ছে এখানে কপারকে চারপাশ থেকে 4টা অ্যামোনিয়া ইলেকট্রন প্রোভাইড করতেছে। সো এর নামটা কি? যদি নামকরণটা আমরা বলি, এর নাম হচ্ছে
টেট্রাঅ্যামিন, আচ্ছা এর নাম হচ্ছে টেট্রাঅ্যামিন কপার সালফেট। আচ্ছা নামকরণটা আমি একটু বলে দিচ্ছি, এটার নামকরণ বের করার প্রসেস আছে। এটার নাম হচ্ছে টেট্রাঅ্যামিন কপার, আমি কিন্তু ব্র্যাকেটে 2 লিখছি এবং সাথে কি লিখছি সালফেট। তো এই যে জটিল যে যৌগ, যে জটিল যৌগের কিন্তু নামকরণের কিন্তু নিয়ম আছে, ঠিক আছে। তো সেই নামকরণের নিয়মটা কি, যদি আমাদের জটিল আয়ন হিসেবে যদি আমার ক্যাটায়ন থাকে, আমরা কিন্তু 2+, এখানে জটিল আয়নটা কি ক্যাটায়ন, আর অ্যানায়নটা কি আমাদের সালফেট 2-। সো জটিল আয়ন হিসেবে যদি ক্যাটায়ন থাকে, তো সেক্ষেত্রে নামকরণের প্রসেসটা হচ্ছে যে আমার নামকরণের প্রসেস হচ্ছে যে এটা একটু তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, যে সংখ্যাসহ লিগ্যান্ডের নাম প্লাস ধাতু যোগ তাদের জারণ সংখ্যা যোগ অ্যানায়ন। দেখো এটা তোমরা একটু স্ক্রিনশট রাখতে পারো বা লিখে রাখতে পারো, যে যদি জটিল যৌগ হিসাবে আমার যে জটিল আয়ন থাকবে জটিল যৌগের মধ্যে, সেই জটিল আয়নটা যদি ক্যাটায়ন হয়, তাদের ক্ষেত্রে নামকরণের নিয়ম হচ্ছে যে সংখ্যাসহ লিগ্যান্ডের নাম প্লাস ধাতু, এবং তারপরে কি ওই ধাতু যে জারণ সংখ্যা সেটা আমরা ব্র্যাকেটে লিখবো, এবং সাথে কি আমরা যে অ্যানায়নটা থাকবে সেটা। তো তুমি দেখো যে আমরা যৌগটা কি লিখছিলাম, যে এই কপার NH3 4 সালফেট 2-, এটা কত 2+, যদি এই ফর্মেটে দেয়। তো আমরা কিন্তু এখান থেকে চিন্তা করলে বলতে পারি, আমরা তো জারণ সংখ্যা বের করার নিয়মটা আমরা ক্লাস 9-10-এ দেখছি, তাই না, কিভাবে জারণ সংখ্যা বের করতে হয় কোনটার। তো আমরা এখান থেকে একটু চিন্তা করলে আমরা বুঝতে পারি যে কপারের জারণ সংখ্যা কত, এখানে 2। তো জারণ সংখ্যা বের করার নিয়ম কি ছিল, যে আমার এই টোটালটা সমান 0 করে দিয়ে আমাকে যেটা জারণ সংখ্যা বের করতে হবে সেটা। সো আমি জারণ সংখ্যা দেখাচ্ছি না, এটা তোমরা পারো। তো কপারের জারণ সংখ্যা কত আমরা এখানে বুঝতে পারছি যে +2। ওকে, সো আমরা দেখো নামকরণে সেটা লিখছি যে সংখ্যাসহ লিগ্যান্ডের নাম। তো আমার লিগ্যান্ড কোনটা, অ্যামোনিয়া, কিন্তু আছে কয়টা, 4টা। সো আমরা লিখছি দেখো 4 থাকলে টেট্রা, 2 থাকলে ডাই, 3 থাকলে ট্রাই, 5 থাকলে পেন্টা, 6 থাকলে হেক্সা, মানে এইভাবে আসবে। তো সংখ্যাসহ লিগ্যান্ডের নাম, তো আমার এখানে সংখ্যা আছে কয়টা, 4টা, এবং লিগ্যান্ড কোনটা, যেহেতু আমার আগেই বলেছি যে আমার ব্র্যাকেটে যেটা থাকবে সেটা হচ্ছে কি জটিল আয়ন। সো জটিল আয়নের কেন্দ্রে একটা ধাতু, এবং ধাতুর সাথে কি লিগ্যান্ড থাকে। সো এটা যদি ধাতু হয়, সো এটা আমাদের লিগ্যান্ড। তো লিগ্যান্ডের সংখ্যাসহ লিগ্যান্ডের নাম, তো লিগ্যান্ড আছে আমার হচ্ছে 4টা। আমরা লিখছি কিন্তু দেখো টেট্রা, 4 মানে টেট্রা, সংখ্যাসহ লিগ্যান্ডের নাম। তো লিগ্যান্ড কি, এটাকে হচ্ছে বলে অ্যামোনিয়া, কিন্তু আমরা যে জটিল আয়নের ক্ষেত্রে আমরা অ্যামোনিয়াকে বলি হচ্ছে অ্যামিন বা অ্যামনিন বলি, আবার পানিকে বলে আমরা অ্যাকোয়া, বা সিওকে বলি হচ্ছে কি কার্বনিল, ঠিক আছে, এভাবে বলি। সো অ্যামোনিয়াকে আমরা বলবো হচ্ছে কি অ্যামিন বা অ্যামনিন, এটাও বলে মানে অ্যামনিন, মানে এখানে হচ্ছে কি 2টা ম, কিন্তু ক্লিয়ার। তো টেট্রা অ্যামিন কপার 2 সংখ্যাসহ লিগ্যান্ডের নাম, সংখ্যা টেট্রা, লিগ্যান্ড কি অ্যামিন, তারপর কি আসবে আমাদের ধাতু, এই যে টেট্রা অ্যামিন কপার, যেটা আমরা এখানে ধাতু সেটা কপার, এবং ধাতুর কি আমাদের জারণ সংখ্যা কত +2, এবং সাথে কি অ্যানায়ন সালফেট, অর্থাৎ টেট্রা অ্যামিন কপার সালফেট 2। আমি জাস্ট নামকরণে তোমাদের এমনি উদাহরণ দিয়ে আমি দেখাচ্ছি, একটু নামকরণটা ক্লিয়ার হয়ে যাবে। আমি একটা উদাহরণ লিখবো জাস্ট নামকরণের। আচ্ছা যদি আমরা লিখি যে এফ ইজ আচ্ছা আমি যদি ফরমেশনটা আমি যদি এইভাবে রাখি, তাহলে আমরা এখানে নামকরণে কি বলতে পারি, এটা কি আমাদের জটিল আয়ন, সো এর সাথে আমাদের কি আছে, এটা কি আমাদের অ্যানায়ন। তো আমরা এটাকে কি বলতে পারি যে হেক্সা সংখ্যাসহ লিগ্যান্ডের নাম, মানে কি হেক্সা সায়ানো, যেহেতু 6 আছে তার মানে কি এটা হেক্সা, আর সিএন কে আমরা কি বলবো সায়ানো, হেক্সা সায়ানো। এখানে যেহেতু আয়রন আছে, আয়রনকে আমরা কি বলবো হেক্সা সায়ানো ফেররাম হাইড্রোক্সাইড, ক্লিয়ার। তার মানে তোমরা হচ্ছে এই
যে আমি নামকরণ যে প্রসেসটা এটা একটু লিখে নাও বা স্ক্রিনশট রাখতে পারো। সংখ্যা সহ লিগ্যান্ডের নাম প্লাস ধাতু প্লাস জারণ সংখ্যা প্লাস অ্যানায়ন, ক্লিয়ার? কিন্তু এই নামকরণের প্রসেসটা কিন্তু আবার চেঞ্জ হতে পারে যদি আমাদের জটিল আয়ন হিসেবে, যদি আমরা তো এখানে জটিল আয়নটা কি, আমার এখানে আমার জটিল আয়নটা হচ্ছে আমার প্লাস ফরমেশন আর এটা কি আমার মাইনাস ফরমেশন, তার মানে জটিল আয়নটা এখানে ক্যাটায়ন। সো যদি জটিল আয়নটা আমাদের ক্যাটায়ন থাকে সেক্ষেত্রে কিন্তু আমি কি করব, আমার এই ফরমেশন হবে। কিন্তু জটিল আয়নটা যদি আবার অ্যানায়ন হয় সেক্ষেত্রে কিন্তু নামকরণের আবার আলাদা প্রসেস আছে। সো তোমরা খেয়াল রাখবে, যদি জটিল যোগে জটিল আয়নটা যদি ক্যাটায়ন থাকে, মানে এই থার্ড ব্র্যাকেটের ভিতরে যে অংশটা সেটার উপরে যদি প্লাস ফরমেশন এইরকম ফর্ম থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এই ফরমেশনটা আমরা মেনে চলবো। কিন্তু যদি এটা যদি আমি এটা তো এরকম না, যদি মনে করো আমি এটা এরকম, যদি এরকম থাকতো, যদিও এটা হয় না আমি বুঝাচ্ছি, যে মনে করো এই জটিল আয়নটা হচ্ছে নেগেটিভ, এটা কি পজিটিভ, তার মানে এটা কি অ্যানায়ন। সো জটিল আয়নটা যদি সেক্ষেত্রে অ্যানায়ন হয় সেক্ষেত্রে কিন্তু আমি নামকরণে এই প্রসেসটা আমি অবশ্যই ফলো করবো না, ক্লিয়ার? আচ্ছা, একটু কমেন্ট সেকশন আমাকে একটু জানাই দাও তোমরা এটা বুঝতে পারছো কিনা। ওকে, একটু জানাই দাও কমেন্ট সেকশনে বুঝছো কিনা। ওকে, টেট্রামিন কপার 2 সালফেট, সৌমি লিখেছো, অনেক ধন্যবাদ। ওকে, ওকে, আচ্ছা আমরা যেহেতু আজকে অনেক টাইম হয়ে গেছে, তো আজকের মতো আমরা ক্লাস এখানে শেষ করব। তো তোমরা একটু খেয়াল রাখবা যে আমরা আজকে কি জটিল যৌগ যেটা করছি এই পর্যন্ত করছি, যদি নেক্সট দিন আমরা শুরু করি তাহলে এর পরের থেকে আমরা টপিক শুরু করব। ওকে, তো অনেকেই বারবার হচ্ছে পরিচয় জানতে চাচ্ছিল, আমি ফার্স্টে বলেছি, সো অনেকেই মিস করছো, আমি বলেছিলাম আবার লাস্টে বলবো, তো আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমি হচ্ছে শাওন, আমি বরিশাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। ওকে, এর বেশি আর কিছু মনে হয় না প্রয়োজন আছে। সো নেক্সট ক্লাসে আমাদের আবার দেখা হলো। তোমরা এই পর্যন্ত ভালোভাবে প্রিপারেশন নিয়ে থাকবে।